আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে বিজয়ের মাসের এই অনুষ্ঠানে। এবং কথা বলছিলাম আমরা যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে বিজয়ের মাস, অর্থাৎ ডিসেম্বর যদি না আসতো, 16ই ডিসেম্বর যদি না আসতো, তাহলে আমরা পেতাম না লাল সবুজ পতাকা, আমরা পেতাম না আমাদের স্বাধীন বাংলাদেশ। তাই আজকের এই দিনে, এই সময়ে আমরা ওই সকল মানুষকে, ওই সকল মুক্তিযোদ্ধাদেরকে, যাদের আত্মোৎসর্গের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ, এবং আমরা প্রাউড করে বলতে পারি যে আমরা স্বাধীন একটি দেশের অধিবাসী। প্রিয় দর্শক, আমরা প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অবস্থাকে নিয়ে কথা বলে থাকি। রাজনীতি কি হচ্ছে, রাজনীতিতে কি হবে, সে বিষয়ে কথা বলে থাকি। আজকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে, একটু ভিন্ন বিষয়ে, যেটি আমাদের আবেগের বিষয়, যেটি আমাদের ফিলিংসের যে জিনিসটি, সেই বিষয়ে কথা বলতে আসছি। রাজনীতি একবিংশ শতাব্দীতে এমন একটি পর্যায়ে চলে আসছে যখন আমাদের আজকের প্রজন্ম বাংলাদেশে রাজনীতি করতে চায় না, এবং রাজনীতিবিদদেরকে নিয়ে অনেক নেগেটিভ কমেন্টস করে। কিন্তু আমরা আজকে এমন একজন ব্যক্তি নিয়ে কথা বলতে আসছি, যার জন্য বাংলাদেশের প্রত্যেকটি মানুষ কায় মনোবাক্যে দোয়া করছে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে উনাকে সুস্থ করে আমাদের মাঝে নিয়ে আসেন, আজকের প্রজন্মকে যাতে আরেকটু দিক নির্দেশনা উনি দিতে পারেন। এবং সবচেয়ে বড় কথা, আমরা বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের স্টেটমেন্ট আমরা শুনেছি, দেখেছি, এমন কোনো ব্যক্তি নেই উনার সম্পর্কে একটি নেগেটিভ মন্তব্য করতে পারছে। আমরা যখন সোশ্যাল মিডিয়াতে যাই, ইলেকট্রনিক্স মিডিয়াতে যাই, প্রিন্ট মিডিয়াতে যাই, আজকে সারা বাংলাদেশ পড়ে আছে একজনের প্রতীক্ষায়, কখন উনি আবার কথা বলবে, কখন উনি আবার আমাদেরকে স্বপ্ন দেখাবে। তিনি হচ্ছে বেগম খালেদা জিয়া। এই বেগম খালেদা জিয়াকে দেখেই আবার বাংলাদেশের প্রজন্ম রাজনীতির প্রতি আকৃষ্ট হচ্ছে। রাজনীতি করলে গৃহীত হতে হয় না, এটা তার প্রমাণ। আমরা দেখেছিলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, আমরা আবার দেখলাম বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানটি শুরুর প্রাক্কালে সোশ্যাল মিডিয়াতে একটা ছোট্ট ভিডিও দেখলাম, দুজন প্রধানমন্ত্রী দুই পাশে। একজন প্রধানমন্ত্রীর জন্য রাত জেগে কান্না করছে মানুষ, নামাজের বিছানায় কান্না করছে মানুষ, মন্দিরে গিয়ে প্রার্থনা করছে মানুষ। আরেকটি প্রধানমন্ত্রীর জন্য বলছে কখন আসবেন, ওনার বিচার হবে। যাই হোক, আমরা আজকে কথা বলতে চাচ্ছিলাম যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমান অবস্থা, অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যে লোকটির প্রতীক্ষায়, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। উনি কখন সুস্থ হবেন, কখন আমাদের মাঝে ফেরত আসবেন। আমরা চারজন অতিথিকে আজকে আমন্ত্রণ জানিয়েছি এই বিষয়ে কথা বলার জন্য, বেগম খালেদা জিয়া সম্পর্কে কথা বলার জন্য, বাংলাদেশের রাজনীতি সম্পর্কে কথা বলার জন্য, এবং যাতে করে মহান রাব্বুল আলামিন বেগম খালেদা জিয়াকে আমাদের মাঝে নিয়ে আসেন। আমি প্রথমেই বলছি, যিনি এই কমিউনিটির জন্য প্রথম থেকে কাজ করে যাচ্ছেন, ইভেন বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ প্রত্যেককে খুব ক্লোজলি উনি দেখেছেন, ওনাদের সাথে কাজ করেছেন, জনাব সিরাজ হক। সিরাজ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আমি আরেকজন গেস্টকেও পরিচয় করিয়ে দিচ্ছি, তিনি হচ্ছেন ডক্টর মুজিবুর রহমান, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং উনি রাজনীতিতেও আছেন। কিন্তু সবচেয়ে বড় কথা, আজকে রাজনীতির বাহিরে গিয়ে আমরা একটা এক্সাম্পল তৈরি করতে চাই যে বাংলাদেশে এরকম বেগম খালেদা জিয়ারা যদি আসে, এশিয়া মহাদেশে যদি আসে, তাহলে আমাদের আজকের প্রজন্ম বাংলাদেশকে নিয়ে আবার নতুন করে ভাবতে শুরু করবে। জনাব ডক্টর মুজিবুর রহমান, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। এবং আমি আমার বামের গেস্ট যিনি, তিনি রাজনীতি করে, তিনি সমাজের জন্য অনেক কাজ করে থাকেন, এবং কিভাবে বাংলাদেশের রাজনীতিকে, কুলুষিত রাজনীতিকে একটি ভালো পরিবেশে নিয়ে আসা যায়, সেই বিষয়ে কাজ করে যাচ্ছেন জনাব আব্দুল কাদের সালেহ সাহেব। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। এবং আমি একজন ব্যক্তির যে জিনিসটি, যখনই আমরা কোনো কঠিন একটা ক্রাইসিস, লিগেল বলুন, সোশ্যাল বলুন, ক্রাইসিস ফেস করি, আমি সবসময় নাজিবের ফেসবুকে আগে যাই, যে নাজিব ভাই একটা স্টেটমেন্ট দিয়েছেন বা বলেছেন। এবং ব্যারিস্টার নাজির আহমেদ, যিনি নট অনলি এ লয়ার, উনি কমিউনিটির প্রত্যেকটা ক্ষেত্রে ভেরি ক্লোজলি ইনভলভ। নাজির ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। অশেষ ধন্যবাদ ডাকার জন্য।
থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথেও কথা বলবো, তবে স্বল্প পরিসরে, ছোট্ট পরিসরে। এবং যে জিনিসটি আমি আবারও বলছি, আমাদের না, প্রবাসী বাংলাদেশিদের না, বাংলাদেশের অনেকের আজকে মন খারাপ। কখন আমাদের মাঝে উনি ফেরত আসবেন, আবার আমাদের দিকে তাকিয়ে কথা বলবেন, আবার হাসবেন? আমি প্রথমে যাচ্ছি সিরাজ ভাই। সিরাজ ভাই, আপনার কাছে আমি বেগম খালেদা জিয়া সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। যদিও পৃথিবী সবাই জানে, বাট আজকে এত আবেগতাড়িত মানুষ ওনার জন্য। আমি পুরা রাজনীতি বাংলাদেশের বা বিএনপির মধ্যে যে রাজনীতির প্রবর্তন বা ডেমোক্রেসির যে পুনর্জাগরণ বাংলাদেশে হলো, একটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেওয়া, যেখানে আওয়ামী লীগ আবার প্রাণ পেল, যে আওয়ামী লীগকে শেখ মুজিব নিজেই দাফন করে গেছিলেন। তো এই ডেমোক্রেসিটা প্রবর্তন হল জিয়াউর রহমানের মাধ্যমে। যে লোক জেনারেল আর্মির, তো জেনারেলি মানুষ মনে করে যে আর্মিরা আসলে তাদের কাছ থেকে আবার কি ডেমোক্রেসি। সো বাট হি প্রুভড রং, যে উনি সামরিক শাসন চালিয়ে যাবেন ইত্যাদি, এই ধরনের ভেরি নেগেটিভ কথাবার্তা হয় দুনিয়ায়। অনেক আর্মিদের খুর মাধ্যমে শাসন ক্ষমতা আসতে দেখেছি, বাট জিয়াউর রহমানের আগমনটা ছিল ভিন্ন। নাও এই বিটুইন দেন টিল খালেদা জিয়ার রাজনীতিতে আগমনের আগ পর্যন্ত you have not seen visibly, you have not seen খালেদা জিয়া in politics, যেটা আমরা অন্যান্য দেশের প্রেসিডেন্টের বউকে মোটামুটি কিছু না কিছুভাবে পাবলিকের মধ্যে থাকতে দেখি, বিচরণ দেখি, ইন্টারফেয়ারেন্স দেখি, কিন্তু খালেদা জিয়া রিমেইন পিওরলি আউট অফ পলিটিক্স। পছন্দ করতে চাচ্ছেন, আপনি নিজেই পছন্দ করতেন না। জিয়াউর রহমান অবভিয়াসলি হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারেক্টার অল টুগেদার। উনি চাইতেন না ওনার আত্মীয় স্বজন, ওনার ছেলে পেয়ে মানে এইগুলো মানুষের সামনে পলিটিক্সটা ওনাকে বিক্রি করে পলিটিক্সটা করুক, এটা উনি চাইছেন না। তো হোয়াট আই এম সেইং, দেন এগেইন এরশাদের আগমন, এবং এরশাদের আগমনে যে অনেক দিন গেল ডেমোক্রেসি কুলসিত বা ডেমোক্রেসি কবজা করে এরশাদ রেজিম চালাচ্ছিল। যথেষ্ট বিএনপির প্রথম সারির নেতারা এরশাদের সাথে যোগ দিয়ে নেন। তখন তো বিএনপির মানে নেতা শূন্য ইনেসেন্স। এর মধ্যে খালেদা জিয়ার আগমনে যে কিছু ইঞ্জিনিয়ার ছিলেন, যে লোকগুলো কাজ করেছেন, তাদেরকে আমি সরাসরি চিনতাম, খুব ভালো সম্পর্ক ছিল, এবং আমি এই সমস্ত আগ্রহ দেখিয়েছি যে যেন বিএনপিকে পুনঃপ্রতিষ্ঠা, এরশাদের আমলে বিএনপি যে দশা হয়েছে, এটাতে ইউনো আমরা উই ওয়াজ নট ইভেন এক্সপেক্টেড টু বি উইনিং 10 সিট, এইভাবে প্রচলিত ছিল যে বিএনপি 10টা এমপির বাইরে যাওয়ার সম্ভাবনা নেই। তারপরেও একটা টার্নিং পয়েন্ট যে সৃষ্টি করেছিলেন পলিটিক্সে, এবং এই টার্নিং পয়েন্টের মাধ্যমে বিএনপিকে জয়ী করে বিএনপিকে ক্ষমতায় এনে আবার যে ডেমোক্রেসিকে এস্টাবলিশ করা, দ্যাট ওয়াজ, আই মিন, ওটা আমরা বলবো ওনার একক অর্জন। খালেদা জিয়ার ব্যক্তি হিসাবে এটা একক অর্জন, কারণ জিয়াউর রহমান যে দিয়ে গেছিলেন যে অবস্থা, এই অবস্থাকে তো কুলসিত করলো আর্মিরাই, বা মনে করেন এরশাদের রেজিমরা, বা আমাদের বিএনপির অনেকে এরশাদের সাথে চলে গিয়ে আঘাত করে টরে, কিন্তু তারপরে যে একেবারে জনশূন্য অবস্থা থেকে পুনর্গঠন করে বিএনপিকে এইভাবে প্রতিষ্ঠিত করা, এটা হলো দ্যাট ওয়াজ সামথিং টু বি রিমেম্বার্ড। এটা প্রতি মুহূর্তে আমাকে নাড়া দেয়, এবং আমরা নিজেরা we couldn't understand what is going to happen time to time. আমাদের অবস্থা খুব দুর্বল, বিএনপির অফিস জনশূন্য, বিএনপির অফিসে কেউ মানে বাতি জ্বালাবার মানে অবস্থা নেই। বিএনপির মেইন অফিসটা নিয়ে গেছিল এরশাদ, পল্টনে যে অফিস, এটা তো এরশাদ নিয়ে গেল। তারপরে আমাদের ওই মহিলা দলের একটা অফিস ছিল 27 নম্বর, ওই জায়গায় কেউ যেতই না, আমাদের অনেক নেতারাই যেতেন না এখানে। এই জায়গাতে একা একা হাল ধরে ওনার আগমনটা পরে বলবো, বাট হোয়াট আই এম সেইং, মানে কিভাবে মানে ওইটা আমি যে জিনিসটা মানুষের কাছে দেখা যায় আর কি, দৃশ্যমান,
ওইটাই বলছিলাম, ভিতরের অনেক কথা আছে যেটা আমার জানা সময় বলা হবে, কিন্তু এই যে এসে 1991-এ বিএনপি আবার মেইন স্ট্রিমে চলে আসলো, এটাকে বলা হয় যে বাউন্স ব্যাক তো অবশ্যই, বাট বাউন্স ব্যাক উইথ জনগণ, নট আর্মি। No. She is not any general. No. She has not used anybody of general armed forces and etc. সাধারণ পাবলিক, আপামর জনতা তার যে ভূমিকাকে বলছে আপসীর নেত্রী, এই যে তার যে ইমেজটা তৈরি হলো, এই ইমেজটা জরুরি ছিল। যদি না হতো তো আমার মনে হয় এই বাংলাদেশের যে তাবেদারি রাষ্ট্র হিসাবে আমাদেরকে ভারত বানিয়েছিল, এই জিনিসটা এতদিনই আমাদের কোথায় যে আমরা বিলীন হয়ে যেতাম, আমাদের এই মানে প্যারামিটার, আমাদের যে ভূখণ্ড, এটা হয়তো অনেক আগেই ভারতের আয়ত্তে চলে যেত। এরশাদ তো ডেফিনেটলি ভারতের মানুষ ছিল, ক্লিয়ারলি হি ওয়াজ প্লান্টেড বাই ভারত। থ্যাংক ইউ সিরাজ ভাই, এক সুন্দর একটা কথা বলছেন যে জিনিসটি আমি খুব যে মানে একদম রাজনীতির সামনে কখনো ছিল না, হুট করে এসেই জনগণকে নিয়ে একজন হাউসওয়াইফ, দেখুন যে জিয়াউর রহমান তার ওনার হাজবেন্ড তো ওনাকে প্রমোট করেন না। না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি যাচ্ছি ব্যারিস্টার নাজির আহমেদ। নাজির ভাই, আমি যতদিন ধরে দেখে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা এখানে বাংলাদেশে বুয়েটে একটা ছেলে পড়ে, একটা মেয়ে পড়ে, সবাই একটা না বাংলাদেশের রাজনীতি করবো না, বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতি, অপমান, অপদস্থ অনেক কিছু হতে হয়। কিন্তু আজকে 8-10 দিন ধরে আপনি নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন, বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে মানুষ একজন মানুষের জন্য কান্না করছে না, আল্লাহর কাছে দোয়া করছে না। কেন? ওয়াই? হোয়াট ইজ দ্য রিজন? আপনাকে অশেষ ধন্যবাদ। বিজয়ের মাসে সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আপনি ইন্ট্রোডাকশনে বলেছেন বা আমাদের সিরাজ ভাই বলেছেন যে আসলে ম্যাডাম জিয়া হঠাৎ করে উল্কার মতো এসে জুড়ে বসেন নাই, একেবারে মানে সফটলি দান করে তিল করে একবারে গৃহবধূ থেকে একবারে রাষ্ট্র সরকারের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন একাধিকবার, এবং তার বেশ কিছু কোয়ালিটি তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এটা হৃদয়ঙ্গম করা যায়, দেখা যায়। অনেক সময় আপনি ভাষা দিয়ে বা তাৎক্ষণিকভাবে বর্ণনা করাটা কঠিন। অসম্ভব ধরনের সাহসী একজন নারী। চিন্তা করতে পারেন, আর্লি এইজে হাজব্যান্ড হারিয়েছেন, তার একটা ছেলেকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, আরেকটা ছেলেকে নির্যাতন করে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। 40 বছর যে বাড়িতে ছিলেন ওই বাড়ি থেকে নির্যাতন করে বের করে দেওয়া হয়েছে, এক কাপড়ে খেতে খেতে বের হয়েছে। অনেক সুযোগ ছিল, উনি চট করে দেশ থেকে চলে আসতে পারতেন। তার যে কাউন্টার পার্ট, ওনার তো ভূমিকা আমরা দেখেছি, কিন্তু তার প্রতিটা পদক্ষেপে, সিদ্ধান্তে, মুভমেন্টে দেশপ্রেমের পরিচয়, এবং শহীদ জিয়ার যোগ্য উত্তরসূরি বলা যায়, যাকে নির্ভর করা যায়। এবং বিএনপির একেবারে শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের অনেকের ব্যাপারে কথাবার্তা আছে, বিতর্ক আছে, কিন্তু জিয়া পরিবারের লেগেসিতে বা এই রক্তে দেশপ্রেমের চেয়ে অন্য কিছু আমরা পাইনি। তার সিদ্ধান্তের বেলায়, তার সাহসের বেলায় পাহাড়ের মতো অটল ছিলেন। পুরো 80 দশকে তার এই আন্দোলনের কারণেই কিন্তু আপসী নেত্রী হিসাবে পেয়েছেন। প্রচণ্ড জনপ্রিয় নেত্রী। বাংলাদেশে যতবার উনি ইলেকশন করেছেন কোনোবার উনি হারেন নাই। পতিত সরকারের নেত্রী হেরেছেন, ঢাকায় হেরেছেন। এরপরে তার আলাদা একটা বৈশিষ্ট্য ছিল, শুনতেন বেশি, বলতেন কম, যা বলতেন একবারে টু দ্য পয়েন্ট বলতেন। অথচ পতিত সরকারের সভানেত্রী কত রাতের গালিগালাজ করেছে আমরা দেখেছি, কিন্তু এর কোনো রিপ্লাই কখনো দেন নাই, প্রতিহিংসার কখনো বার্তা উনি দেন নাই। এরপরে দেখেন তার মানে দেশের ব্যাপারে, দেশপ্রেমের ব্যাপারে, দেশপ্রেমিক দল এবং জনতাকে ঐক্যবদ্ধ রাখার ব্যাপারে যে ভূমিকা পালন করেছে। এই জন্য বললাম যে বহুমুখী মাল্টি ফেসেট কোয়ালিটিস তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এজন্যই তো দল, মত, পার্টি, সংগঠন, বৃদ্ধ, পৌঢ়, ইয়াং নির্বিশেষে সবাই তার জন্য ফিল করে।
তার দলের কাছাকাছি নয়, দলের হয়তো বিপরীত এমন সংগঠনও আছে যারা নিজ উদ্যোগে তারা দুয়ার মাহফিল করেছে। তো এইটা সবার ভাগ্যে জুটে না। এমন আপনি তো বলেছেন যে পাশাপাশি দুইজন নেত্রীর কথা চিন্তা করতে পারেন। তো আমরা এই জিনিসটা আমি আজকে সোশ্যাল মিডিয়াতে পেয়েছি। না, এটা সবাই রিয়ালাইজ করে। আজকে দেখেন তাকে কত না নির্যাতন করা হয়েছে ওই যে এতিমের টাকা নিয়ে, অথচ এই টাকাটা আমি নিজে অ্যাপিলেট ডিভিশনের হাইয়েস্ট কোর্টে হিয়ারিংয়ে আমি ছিলাম, একবারে পুরো হিয়ারিংটা দেখেছি। টাকা যেখানে আছে ওখানে একটা টাকা সরানো হয় নাই, কিন্তু তাকে এটা নিয়ে মানে গোবেলস কায়দায় কীভাবে বলা হয়েছে। কিন্তু আজকে দেখা যায় যে লকারে সোনার 850 ভরির মতো পাওয়া যায়। আপনি দেখেন যে পরিবারে যা আছে সবাইকে নিয়ে 10 কাঠা পর্যন্ত রাজকের প্লট পাওয়া যায়। তো আমরা কী দেখছি, এগুলো তো বের হয়ে আসছে, কিন্তু এর বাইরে যে কী আছে তো আল্লাহ পাক জানে। তো আমি বললাম যে তার অনেস্টি, ডেডিকেশন, দেশপ্রেম, এরপরে অদম্য সাহস, সিদ্ধান্তে পাহাড়ের মতো অটল থাকা, এরপরে অত্যন্ত প্রত্যুৎপন্নমতি লিডারশিপ কোয়ালিটি এই পর্যায়ে তাকে নিয়ে এসেছে। থ্যাংক ইউ। এজন্য তার আসলে খুবই অসুস্থ, মানে খুবই অসুস্থ, এবং অনেকটা বলা যায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন, আল্লাহ পাক সব কিছু পারে, আল্লাহ পাক কি না পারে। একেবারে ভালো জেলজন্ত সুস্থ মানুষকে তো আল্লাহ পাক নিয়ে যায়, একেবারে মৃত্যু পথযাত্রী লোককেও তো আবার একবারে আমাদের মধ্যে ফিরিয়ে দিয়েছেন। বুড়ি বুড়ি উদাহরণ আছে। তো আমরা দোয়া করি যে আল্লাহ পাক যেন তাকে পুনঃসুস্থ করে আবার আমাদের মধ্যে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য বাংলাদেশে কত স্যাক্রিফাইস গত 15-16 বছরে হয়েছে, কত জীবন দেওয়া হয়েছে, কত লোক গুম হয়েছে, কত আহত হয়েছে, কত রক্ত দেওয়া হয়েছে। তো এই গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের এই শেষ যাত্রায় একটা স্টেবল অবস্থার মধ্যে দেশ যাবে, ওইটা যেন উনি দেখতে পারেন। এজন্য আমরা তার সুস্থতা কামনা করছি। থ্যাংক ইউ ব্যারিস্টার নাজির আহমেদ সাহেব। আমি যাচ্ছি ডক্টর মুজিবুর রহমান। দুটো জিনিস আপনার কাছে আমি জানতে চাচ্ছিলাম। আমি গতকালকে যখন সিরাজ ভাইয়ের ওখান থেকে বের হলাম যখন, এবং হাইকমিশন থেকে বের হলাম, মানুষের সোশ্যাল মিডিয়াতে কিছুটা লেখা হচ্ছে যে উনি অসুস্থ, ভীষণ অসুস্থ, সংকটাপন্ন। এত বেশি মনে করে যে আমরা মিডিয়ার সাথে জড়িত, হয়তো আমরা জিনিসটা জানি, এত বেশি কল, এবং এই কলটা শুধু বিএনপি থেকে না, এই কলটা কেউ এখানকার শ্রমিক, কেউ এখানে কাজ করে, কেউ লয়ার, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ কোনো পলিটিক্সের সাথে না, কিন্তু বেগম জিয়াকে ভালোবাসে। এক নম্বর, আপনার এই জিনিসটা কেমন লাগছে, এই যে ফিলিংসটুকু? আমি ফিল করি যে বাংলাদেশে বেগম জিয়াকে দেখে অনেক অগণিত মানুষ এখন রাজনীতিতে আসবে ফর রেসপেক্ট, যে রেসপেক্ট ছিল না, কিন্তু বাংলাদেশের মানুষ এই 8-9 দিনে প্রমাণ করছে যে বেগম জিয়া কতটুকু সম্মানিত। এবং আপনি কেমন ফিল করছেন? আপনি যেহেতু বিএনপিরও একজন, প্লাস আপনি বাংলাদেশে ভেরি ক্লোজলি ছিলেন, কেমন ফিল করছেন এই জিনিসটি? আবারও ধন্যবাদ। এবং এই বিজয়ের মাসে আমি মহান মুক্তিযুদ্ধে তারা আত্মাহুতি দিয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করছি। এবং পাশাপাশি যে বিষয়টি আজকে আলোকপাত করছেন ম্যাডাম জিয়া, বেগম খালেদা জিয়া, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শহীদ হন তখন পত্রিকার হেডলাইন ছিল একটি কফিনের ফাঁসে বাংলাদেশ। আজ আমার মনে হয় 20 কোটি মানুষের হৃদয়ে এবং সোশ্যাল মিডিয়া সহ জাতীয় মিডিয়া সব জায়গায় এবার কেয়ার হসপিটালের বেডের পাশে বাংলাদেশ। এই যে একটা অর্জন, এটা কিন্তু আমি একটা কথা বলি, আজকে আমাদের এখানে যারা উপস্থিত হয়েছেন কমিউনিটির বিজ্ঞজন, প্লাস বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিটি বা বিভিন্ন পেশায় দক্ষ, সবাই একমত আমরা যে এমন একজন রাজনীতিবিদ, অনেক সময় এবার ইন্থতে ঠিকই বলেছেন, অনেক ইয়াং জেনারেশন কিন্তু রাজনীতি থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছিল। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা বিশ্বাস করি একটা নতুন প্রজন্ম তৈরি হয়েছে, যে প্রজন্ম প্রশ্ন করতে শিখছে, যে প্রজন্ম আমি কেন ভোট দিতে পারলাম না, আমি কেন ভোট দিতে পারবো না। ওরা হয়তো ম্যাডাম জিয়া সম্পর্কে এত গভীরভাবে জানতো না। কারণটা হচ্ছে ওরা জন্ম থেকে ধরেন যদি 12 বছর যার বয়স ছিল, সাথে যদি আরও 15 বছর অ্যাড করেন 27 বছর, তা 12 বছর তো কথা অনেক সময় খেয়াল থাকে না, তুলে নিচ্ছে মিনিমাম যদি 12 বছর ধরি তাহলে তো 12 আর 15 27 বছর। তাহলে এই প্রজন্মটা ওনার সম্পর্কে শুধুমাত্র হয়তো
কিছু শুনছে পত্রপত্রিকাতে, মিডিয়াতে, ম্যাক্সিমামই নেগেটিভ কথা শুনছে। রাইট। 15 বছর একাধারে নেগেটিভ বক্তব্য শোনার পরেও আজকে যে সত্যটা বের হয়ে আসছে, এই যে ওনার ক্যারিজমাটিক লিডারশিপ, এটা ধরেন উনি যদিও গৃহবধূ ছিলেন, আমরা যদি কয়েকটা ঘটনার পরম্পরা দেখি, শুরু করেন এই বাংলাদেশের জন্ম থেকে। এই বাংলাদেশের জন্মের 25শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দেন, পরবর্তীতে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে অফিসিয়ালি দেন 27শে মার্চ। ওই সময় একজন লোককে যদি টার্গেট করে পাকিস্তানিরা, তাহলে তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কারণ উনি তো ঘোষণা দিয়েছিলেন। ঠিক আছে, ওরা মারার সময় আরো অনেককে হত্যা করতে পারে, মেইন টার্গেট তো। কিন্তু যেহেতু আপনি অফিসিয়ালি ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, এবং তাও আর্মি থেকে, দেখেন দুইটা জিনিস, একটা হচ্ছে যে দিবে পলিটিশিয়ান দিলে পলিটিক্যালি বলতো, কিন্তু আর্মি থেকে সরাসরি রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ঘোষণা করা, রাষ্ট্রের সভরেন্টি ঐক্যবদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে। তাহলে তার টার্গেটটা কে ছিল? জিয়াউর রহমান। পাশাপাশি তার পরিবারটা ছিল, ওই পরিবার তখন ম্যাডাম জিয়া, ওনার 2টি শিশু সন্তান, আজকের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এবং যাকে গত ফেসিবাদী সময়ে তিলে তিলে হত্যার দিকে নিয়ে যাওয়া, পরবর্তীতে উনি মৃত্যুবরণ করেন, আরাফাত রহমান কুকু, 2টি শিশু সন্তানকে নিয়ে এক বাসা থেকে অন্য বাসায় উনি দৌড়ে বেড়াচ্ছেন। এটা কিন্তু মানুষের জীবনে সবার সৌভাগ্য হয় না। ওনার জীবনে এটা অনেক বড় কঠিন সময় ছিল, কিন্তু এই যে যুদ্ধের, মহান মুক্তিযুদ্ধের সাথে নিজেকে সম্পৃক্ত করা, আপনি বলছেন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, এটা সোশ্যাল মিডিয়ার ব্যাপার না। কারণটা হচ্ছে দেখেন, আরেকজন কি করলেন, উনি কিন্তু পাকিস্তানি সরকারের মিলিটারি ভাতা গ্রহণ করে 1700 টাকা মাসিক ভাতা গ্রহণ করেছেন 71-এ। আর একই সময়ে ওই ম্যাডাম জিয়া 2টি শিশু সন্তানকে নিয়ে ফারারির মতো এক বাসা থেকে অন্য বাসায় ঘুরে বেরিয়েছেন। শুরুটা কিন্তু এখান থেকে। আমরা ভাগ্যবান, সৌভাগ্যবান বলবো, বিএনপি একটা রাজনৈতিক দল, এখানে পলিটিক্স করতে গেলে, দেশ শাসন করতে গেলে ত্রুটি বিচ্যুতি হবে, কিন্তু আমি সৌভাগ্যবান মনে করি মহান মুক্তিযুদ্ধের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই যে কানেকশনটা, পাশাপাশি ম্যাডাম জিয়াও কিন্তু এখানে কানেক্টেড, প্লাস আজকে যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, হি ইজ অলসো ইনভলভ ইন দ্যাট। এই যে সিচুয়েশনটার সাথে এটা বাধ্য হয়ে ওনারা ইনভলভ হয়ে গেছেন। এটা কিন্তু এই যে লেগেসিটা ওনারা ক্যারি করছেন। দ্বিতীয়ত বলি, আপনি দেখেন আমার বড় ভাই, কমিউনিটির বিশিষ্টজন ব্যক্তিত্ব, আমাদের সিরাজ ভাই বিএনপি রাজনীতির সাথে অতপ্রত জড়িত ছিলেন, এবং ম্যাডাম জিয়াকে খুব কাছ থেকে দেখছেন। তিনি 81 পরে এই ঘটনাটা খুব সুন্দরভাবে বলছেন। আপনি দেখেন 91-এর পরে যদি আজকে যে রাজনৈতিক অভিভাবক হিসাবে ম্যাডাম জিয়া আজকে জাতির কাছে একটা প্রতীক হয়ে গেছে, এবং দেখেন আজকে মাননীয় প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দল, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দল যারা ঐক্যবদ্ধ ছিলেন, প্লাস অন্যরাও ম্যাডাম জিয়ার প্রতি শ্রদ্ধা সম্মান জানাতে কুণ্ঠাবোধ সবাই এই অর্জনটা কিন্তু আমাদের ক্যারি অন করতে হবে। পলিটিশিয়ান যারা আছে, দলমত নির্বিশেষে শিক্ষা নিতে হবে। উনি, আমার সৌভাগ্য হয়েছিল যখন 2018-র আগে লন্ডনে আসছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাসায় আমাদের বিএনপি নেতৃবৃন্দ স্লট আকারে আমরা গিয়েছিলাম, তো আমরাও ছিলাম যেদিন, এবং 2জন আমরা বক্তব্য দিয়েছিলাম। ফর্চুনেটলি আই ওয়াজ ওয়ান অফ দেম, এবং আমি প্রায় 15 থেকে 20 মিনিট ম্যাডাম যে আমাকে স্টপ করেন নাই। আমি লাকি কথাগুলা বলার পরে, এবং আমি যখন বলছিলাম যে আমি আমার সাবজেক্টটা ছিল কেমিস্ট্রি, ইউনিভার্সিটিতে আমি টিচার ছিলাম, তখন উনি সাথে সাথে বললেন আমার শ্বশুর তো রসায়নবিদ। শহীদ জিয়ার বাবা ছিলেন কিন্তু কেমিস্ট ছিলেন উনি। এই যে একজন কর্মীকে এত কানেক্টেড করে নেওয়া, উনি কিন্তু এটা না বললেও পারতেন, কিন্তু অনেক লোক ছিলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তখন কিছু বিষয় বলার পরে এটা যদি ওই দিন মিট না করতাম, তাহলে হয়তো জীবনে খুব দুঃখ থেকে যেত। ওনার কাছে দেখলাম, আপনি জানেন সম্ভবত মাহফুজুল্লাহ
প্রতিষ্ঠা সাংবাদিক মরহুম, উনি একটা বই লিখেছিলেন, এটা হচ্ছে রাম খালেদা জিয়া। ওই বইটার মোড়ক উন্মোচনে নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির সাহেব একটা কথা বলছিলেন যে একটা কারণে যদি এই বাংলাদেশের কোনো রাজনীতিবিদকে ক্রেডিট দেওয়া যায়, সেটা হচ্ছে ইন্ডিয়া একজন রাজনীতিবিদকে বিশ্বাস করতে চায় না, আস্থা নিতে পারে না, তার নাম হচ্ছে খালেদা জিয়া। এবং ওই একটা কারণে আমি বলবো তিনি হচ্ছেন সত্যিকারের পলিটিশিয়ান, দেশপ্রেমিক পলিটিশিয়ান। থ্যাংক ইউ। এখন দেখেন নুরুল কবির সাহেব কিন্তু বিএনপি করেন না, উনি কোনো রাজনীতি করেন না, সাংবাদিক। এই যে জিস্ট, এবং আমি একটা মিনিট দেন যদি আমাকে, এই ফ্লোটা চলে যাবে শেষে। দেখেন বাংলাদেশ সৃষ্টির সময় প্রয়াত আহমদ সোফা বলেছিলেন যে এই উপমহাদেশে যদি একটা জাতিরাষ্ট্র গঠন হয় এবং এই রাষ্ট্র যদি সভরিন হিসাবে এই উপমহাদেশে টিকে থাকে, তো এটাই হবে ইন্ডিয়ার জন্য বড় চ্যালেঞ্জ। তখন অন্যান্য প্রভিন্সগুলা দেখবে যে এই উপমহাদেশে একটা রাষ্ট্র তার জাতিসত্তা, তার সভরেন্টি নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারছে। তো এই কাজ করলে আমাদের অনেকগুলো কাজ সহজ হয়ে যাবে। প্রতিদিন ইন্ডিয়ার সাথে ঝগড়া বিবাদ করার দরকার নাই। তাহলে কি করতে হবে? এইটা ৭১-এর পরে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার যে স্লোগান দিয়ে যে ঘোষণাপত্রের মধ্যে দেশ স্বাধীন হলো, আমরা কিন্তু এটা পাই নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এখান থেকে শুরু করলেন। উনি ৭১-এর ২৫শে মার্চের পরে আবার ব্যারাকে ফিরে গেলেন, আবার কিন্তু যখন প্রয়োজন আসলো ৭৫ নভেম্বরে আবার ফিরে আসলেন। উনি ফিরে আসেন নাই, সৈনিকরা, সাধারণ জনতা, সিপাহী জনতা ওনাকে নিয়ে আসলো। আসার পরে এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এই যে স্লোগান দিলেন, এখান থেকে কি করলেন? জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনি বাঙালি জাতীয়তাবাদ তো হয় না, আমাদের এটা হয় না, ইটস নট পসিবল এট অল। কারণ এখানে নির্গোষ্ঠী আছে, মগ, চাকমা, অন্য যারা নির্গোষ্ঠী আমাদের দেশে আছে, ওদেরকে তো আমি আইসোলেট করতে পারি না। তাহলে এই যে একটা রাষ্ট্র সভরিন, এটা ভাষার ভিত্তিতে না, এটা ভৌগোলিক সীমারেখার ভিত্তিতে। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে কিন্তু এইটাই হচ্ছে মূল ভিত্তি। একটা রাষ্ট্রের কাঠামো হবে তার ভৌগোলিক সীমারেখার। ধন্যবাদ। এটা দিলে এটার ক্যারি অন করছেন ম্যাডাম জিয়া। এই ক্যারি অন করতে গিয়ে ন্যাশনালিস্ট ফোর্স প্লাস ডেমোক্রেসির প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি যে প্রবর্তন করেছেন, উনাকে এটা ত্রুটি বিচ্যুতি থাকে আমাদের। আমি বললাম এটা ২০ কোটি মানুষের দেশ, এটা আপনি সব কিছু আমরা এক রাতে ওভারনাইট ওরা করতে পারবো না। এটাকে লেগেসিতে ক্যারি অন করা, এটা ম্যাডাম যা করে গেছেন। এই জন্য মানুষের মণিকুটায় উনি মন আল্লাহর কাছে প্রার্থনা, উনাকে যেন এই বাংলাদেশে আমরা স্বপ্ন দেখছি গণতন্ত্রের উত্তরণে, উনি যেন আর একটু দেখে যেতে পারেন। ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান, আপনাকে ধন্যবাদ। এবং আমি জনাব আব্দুল কাদের সালেহ সাহেব, আজকের অনুষ্ঠানের বিষয়টা যখন অনেকগুলো বিষয়ের মধ্যে একটা বিষয় আমি অনেকগুলো জিনিস ঘেঁটে দেখলাম যে বেগম খালেদা জিয়া ইজ নো মোর বিএনপির নেত্রী, উনি এখন বিএনপির নেত্রী নেই। এবং আমি ওনাকে বলবো সাবেক প্রধানমন্ত্রী হলে উনি বাংলাদেশের ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি পক্ষ থেকে, এখন উনি হয়ে গেছেন জাতীয় ঐক্যের প্রতীক, এবং জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া। এই বিষয়ে আপনার মন্তব্য? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে আসলে আজকের এই অনুষ্ঠানে মহান বিজয়ের এই বার্ষিকী মাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদেরকে স্মরণ করছি শ্রদ্ধার সাথে। আর বিশেষ করে আপনি যে প্রশ্নটা করলেন যে বেগম জিয়া তিনি এখন জাতির ঐক্যের প্রতীক, আমার দৃষ্টিতে তিনি কিন্তু ঐক্যের প্রতীক এখন হয়ে ওঠেননি। ফ্রম দি ভেরি বিগিনিং আমরা যদি বেগম জিয়ার ভূমিকা রাজনীতিতে এবং দেশসেবায় আমরা যদি দেখি, তাহলে আমরা দেখব তখন থেকে তিনি কিন্তু সকল মানুষের আস্থার এবং নির্ভরতার প্রতীক ছিলেন। আমি বলছি কেন। প্রথমত জিয়াউর রহমান সাহেবের বিদায়ের পরে বিএনপি বিশেষ করে কিন্তু দারুণ একটা সংকটের মধ্যে পড়ে, যেটা আমরা দেখি। আই ওয়াজ দেন ইন ঢাকা ইউনিভার্সিটি অ্যান্ড আই ওয়াচ এইচ অ্যান্ড এভরি মোমেন্ট অ্যান্ড স্টেপস হাউ ইট ইজ গোয়িং অন। 1985 থেকে 96 পর্যন্ত আই ওয়াজ দে। তো বেগম জিয়া কিন্তু একদম নিছকই একজন গৃহবধূ ছিলেন। তো আমরা এই কথা বলে কিন্তু বেগম জিয়াকে একদম ইনোসেন্ট আমরা বানিয়ে ফেলছি। আপনি দেখেন কোনো পুরুষ কিন্তু বিজয়ী হয় না, গড়ে ওঠে না,
দাঁড়াতে পারে না যদি তার পেছনে তার সহধর্মিনী যদি তার সেই রকম সাপোর্ট না থাকে এবং সঙ্গী না থাকে। ট্রু। তাইলে আমরা বলবো যে জিয়াউর রহমান সাহেবের যে সততা এবং দেশপ্রেম, এই জিনিসটার জন্য যেটা সারা বিশ্বব্যাপী মানুষের কাছে তিনি প্রশংসিত এবং নন্দিত, এই সততার মূলে কিন্তু, কারণ বেগম জিয়া একজন আর্মি জেনারেলের ওয়াইফ ছিলেন এবং আর্মি জেনারেলের ওয়াইফরা কীরকম জীবনযাপনে বিশ্বাসী থাকে এটা কিন্তু সবাই জানে। অ্যান্ড বেইং একজন গর্জিয়াস লেডি অ্যাজ এ ওয়াইফ অফ দ্য জেনারেল, আর্মি জেনারেল, উনি কিন্তু ওনার ব্যক্তি জীবনে এই জিনিসগুলোর কোনো স্পর্শ দেখা যায়নি। জিয়াউর রহমানের সাহেবের মৃত্যুর পরে তার ইন্টারভিউতে দেখা গেছে যে ওনাদের ঘরে চাল থাকতো না, তার ছেলে মেয়েদের যে কাপড়কে অল্টার করে পরাতে হতো। হ্যাঁ, তারপরে এই উনি মাত্র সংসার চালাবার জন্য 2000 টাকা ওনার কাছে দেওয়া হতো এবং সেটা দিয়ে উনি সংসার চালাতেন, মোটা চাল খেতেন। ইট ওয়াজ ট্রু। এটা শুধুমাত্র উনি বলেননি, কারণ এগুলো সাংবাদিকেরাও পেয়েছে যে আজকে যারা তারেক জিয়া বলেন বা ওনার ছেলে এই যে মারা গেলেন কোকো সাহেব, হ্যাঁ, তাদের শার্ট অল্টার করাই ছিল রিয়েলি। তাহলে এই সততাটা একজন নারীর কাছ থেকে আসে। পুরুষ কখনো সৎ থাকতে পারে না যদি নারী তার সহযোগী না থাকে। আর পুরুষ ধরা খায় কোন জায়গায়? ওই নারীর কাছে ধরা খায় তার যে ডিজায়ার, এগুলো ফুলফিল করতে গিয়ে সে ব্যালেন্স হারায় এবং সেখানে সে দুর্নীতিতে জড়ায়। জিয়াউর রহমান সাহেবের সততা, ওনার ব্যক্তিগতভাবেই উনি সৎ ছিলেন এবং এটা সাপোর্ট এবং এনহ্যান্স করেছে তার ওয়াইফ বেগম খালেদা জিয়া ফ্রম দি আউটসাইড অফ দি পিপুল সাইট। মানুষের দৃষ্টির বাইরে যখন তিনি ছিলেন তখন কিন্তু তার এই ভূমিকাটা ছিল। সেই জন্য আমি বলবো যে সততা জিয়াউর রহমান সাহেবের যেটা, এটা যেমন আনপ্যারালাল ছিল এবং বেগম জিয়া তার সারা জীবনে যেমন আগে গৃহবধূ হিসেবে, পরবর্তী সময়ে তিনি যখন বাধ্য হয়ে রাজনীতিতে আসেন, নেতৃত্বে আসেন, তখনও কিন্তু তিনি তার সততার ছাপ তিনি পরিষ্কারভাবে রেখেছেন। দুর্নীতি তার গায়ে একটু কিন্তু স্পর্শ করেনি, এটা তিনি বজায় রেখেছেন। যার কারণে তার প্রতি মানুষের যে শ্রদ্ধাটা ব্যক্তি খালেদা জিয়ার চেয়েও বড় কথা হচ্ছে যে তার গুণ, তার যে ডেডিকেশন, তার যে অনমনীয়তা, মানে দৃঢ়তা, এটার উপর। এবং মানুষ বারবার দেখেছে, মানুষ যেখানে অনিশ্চয়তা, বিএনপি অনিশ্চয়তার মধ্যে ছিল। আমি দেখেছি যে বিএনপির প্রতিষ্ঠাকালীন সেক্রেটারি জেনারেল ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, উনি বিএনপি ছেড়ে চলে গেলেন। সালাম তালুকদার সাহেব মারা গেলেন। তারপরে কেএম ওবায়দুর রহমান সাহেব সেক্রেটারি, ইনিও কিন্তু দল ছেড়ে চলে গেলেন বেগম জিয়াকে একা রেখে সেই সংকটের সময়। তো তখন মানে একটা সাংঘাতিক রকমের, এবং এই সময় কিন্তু শেখ হাসিনা ভারত থেকে এখানে এসে আওয়ামী লীগের হাল ধরে এবং সমস্ত প্রাচীন মানে অভিজ্ঞ লিডাররা কিন্তু শেখ হাসিনার সাথে ছিল তখনকার আওয়ামী লীগের যারা ছিল। সেই জায়গায় একজন বিধবা নারী ঘর থেকে বের হয়ে এসে এরকম একটা পলিটিক্যাল পার্টির তিনি লিডারশিপে বাধ্য হয়ে আসলেন। এবং আসার পর আমরা দেখলাম যেটা, যে তিনি কিন্তু তরুণ এবং ছাত্রদেরকে তিনি জাগ্রত করেছেন। ফার্স্ট শি হ্যাজ এ ইন্সপিরেশনাল ক্যারেক্টার, যে এরশাদ সাহেব গত 9.5 বছরে কিন্তু তিনি টাকা দিয়ে, অস্ত্র দিয়ে, জনবল দিয়ে, লোভ দিয়ে, মন্ত্রিত্ব দিয়ে কিন্তু তার ছাত্র, এই যে কী নাম এটা, ছাত্র নতুন বাংলা ছাত্র সমাজ থেকে তারপর আস্তে আস্তে কী হলো যেন, তাকে প্রতিষ্ঠা করতে পারে নাই, না ঢাকা বিশ্ববিদ্যালয়ে না কোনো কলেজে পারেননি। কিন্তু বেগম জিয়া উইদিন ফিউ ইয়ার্স শি অর্গানাইজড দি ইয়াংস অ্যান্ড স্টুডেন্টস, এবং ছাত্রদল তখন আনপ্যারালাল হয়ে গেল বাংলাদেশে। স্টুডেন্ট পলিটিক্স মানে হচ্ছে ছাত্রদল, এটা হলো আমরা দেখলাম। এবং যখন ছাত্ররা তার পেছনে এসে সমবেত হলো, তখন তার লিডারশিপ, এটা মানে ওভারহেলমিং ওনার পজিশন বাংলাদেশ ইন পলিটিক্সে আমরা দেখলাম। এবং শেষ পর্যন্ত শেখ হাসিনাকে আমরা যদি তুলনার প্রশ্নটা আপনি আনছেন, তুলনা করলে পরে ইনি তো চট্টগ্রামে গিয়ে বললেন যে ইলেকশনে যে যাবে সে জাতীয় বিমান, পরের দিনই তিনি ইলেকশনে চলে গেলেন। রাইট। সেই জায়গায় বেগম জিয়া কিন্তু অনমনীয় ছিলেন এবং তার জন্য তাকে জীবনের প্রতি জিয়াউর রহমান যেমন চ্যালেঞ্জ নিয়েছেন, চ্যালেঞ্জ নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তার সব কিছুকে জলাঞ্জলি দিয়ে দেশপ্রেমের কারণে তিনি বেইং এ মেজর, তিনি শেষ পর্যন্ত তিনি কিন্তু একটা এই সংকটের সময়ে দাঁড়িয়ে একা ঘোষণা করেছেন যে বাংলাদেশের স্বাধীনতাকে।
সেই জায়গায় ঠিক এমনইভাবে আমরা বেগম জিয়ার জীবন ওইটা কিন্তু আমরা দেখি। তিনি এইরকম জাতীয় সংকটগুলোতে তিনি কিন্তু এই ধরনের দৃঢ়ভাবে তিনি দাঁড়িয়েছিলেন এবং কখনো তাকে কেউ এখান থেকে টলাতে পারেনি। এক কথায় ছিলেন এবং তিনি যা বলেছেন তার কথা থেকে কখনো তিনি লড়েননি। এবং প্রকৃতভাবে যদি কাউকে বলতে হয় বাংলাদেশে আমরা আপোষহীন, বাংলা ভাষায় বলি আপোষহীন নেত্রী, ট্রুলি শি ওয়াজ এ আপোষহীন নেত্রী, এবং তাকে আয়রন লেডি বলতে হয় বাংলাদেশে। এমনকি ওনাকে যে জেলখানায় নেওয়া হলো, জেলের জীবনে বিশেষ করে ঢাকা সেন্ট্রাল জেলে আমি 2 বার গেছি, আমি নিজে জানি সেখানকার মানুষের সাইকোলজি কেমন হয়। সেই জায়গায় বেগম জিয়াকে যখন জেলে নেওয়া হয় তখন কিন্তু ঢাকার সেন্ট্রাল জেল যেটা এই নাজমুদ্দিন রোডে, সেটা কিন্তু খালি করে ফেলা হয়েছিল ভাঙার জন্য। কাশিমপুর বিনিময় ট্রান্সফার হচ্ছে সেখানে, পুরাটাই খালি ছিল। এই যে জেলখানার মধ্যে নর্মাল অ্যাকোমোডেশন হচ্ছে 3,500 কয়েদি, সবসময় 5,500 6,000 কয়েদি এখানে থাকতো ওভারলোডে। সেই জায়গায় একটি মানুষও সেখানে নেই, একটা শ্মশান বাড়ি। সেই জায়গাতে বেগম জিয়াকে নেওয়া হলো, নিয়ে রাখা হলো, তাও কিন্তু একেবারে আন্ডারগ্রাউন্ড সেলারের মধ্যে তার একটা ইয়ের মধ্যে রাখা হয়েছে। একদম সলিটারি কনফাইনমেন্ট বলতে যা বুঝায় তা। আমার তখন মনে পড়ে, আমরা পড়েছিলাম যে রবীন্দ্রনাথের গল্প ক্ষুধিত পাষাণ। ক্ষুধিত পাষাণ, ক্ষুধিত পাষাণ এমনভাবে তিনি চিত্রায়িত করেছেন যেখান থেকে শুধুমাত্র মানে আপনার এমন মানে ভীতির একটা প্রতিবারে যদি দীর্ঘদিন পর্যন্ত পড়ে থাকে মানুষের একটা ভীতির বিষয় হয়ে যায়। হ্যাঁ, পাহারাদারও সেখানে ঠিকমতো পাহারা দিতে পারে না, কিসের আওয়াজ পায়, কিসের ভয় পায়। এমন একটা জায়গার মধ্যে বেগম জিয়াকে সেখানে নিয়ে রাখা হয়েছে দীর্ঘ সময় পর্যন্ত। কিন্তু তিনি কিন্তু এর মধ্যে কোনো আপোষ করেননি। তার জীবনকে তিনি চ্যালেঞ্জের মধ্যে নিয়েছেন, তার সুখ ভোগ সব কিছুকে তিনি জলাঞ্জলি দিয়েছেন। তার জন্যে তার এই সততা, অনমনীয়তা এবং দেশের প্রেমের জন্য। সুতরাং আমি যদি আজকে বলতে হয় যে বেগম জিয়া আজকে জীবনের একটা পরিণত সন্ধিক্ষণে তিনি উপনীত হয়েছেন, তো তার জীবনে মানুষের যে ভালোবাসা, মানুষের যে আস্থা এবং সাপোর্ট তিনি পেয়েছেন, শুধু বিএনপির না, সত্যিকারভাবেই আপনি যেটা বললেন যে তিনি বিএনপির নেত্রী নন, তিনি কিন্তু আসলে জাতির সার্বভৌমত্ব এবং আস্থার প্রতীক। প্রতিটি মানুষ তার প্রতি আস্থা রাখে যে বেগম জিয়ার হাতে যদি কোনো কিছু যায় তাহলে সেটা কখনো এর খেয়ানত হবে না, আমানতের খেয়ানত হবে না। সেইটাই। আরেকটা হচ্ছে যেটা হচ্ছে যে ডেমোক্রেসির জন্য তার যে আপনার ফাইট, এটা একদম গোড়া থেকেই এবং শেষ পর্যন্ত তিনি কিন্তু আসলে তার মতের বিরুদ্ধে কিন্তু তিনি জনগণের মতকে প্রাধান্য দিয়ে, যেটা তত্ত্বাবধায়ক সরকার ফর্মুলাতে তিনি এসেছিলেন, এবং একটা নির্বাচন তাকে বাধ্য হয়ে করতে হয়েছিল, শুধুমাত্র তত্ত্বাবধায়ক নির্বাচনটা করার জন্যেই তাকে করতে হয়েছিল। তো এইভাবে তিনি কিন্তু আবার দেখা গেছে যে জিয়াউর রহমান সাহেব যেমন মানে ফেসিবাদ থেকে, স্বৈরতন্ত্র থেকে, একনায়কতন্ত্র থেকে জাতিকে আবার ডেমোক্রেসি দিয়েছিলেন, ঠিক বেগম জিয়া কিন্তু ঠিক একই ধারায় তিনি জাতিকে আপনার প্রেসিডেন্সিয়াল ফর্ম গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম গভর্নমেন্টের তিনি সূচনা করেন, তিনি এর নেতৃত্ব দেন। তারপরে এবং এই নেতৃত্ব দিতে তাকে পরবর্তী সময় খেসারতও দিতে হয়েছে, এবং সেই খেসারত দিতে তিনি কিন্তু তার সন্তানকে হারিয়েছেন, আরেক সন্তানকে তিনি কিন্তু নির্বাসনে তাকে দেওয়া হয়েছে, তিনি আবার একা হয়ে যান। জিয়া পরিবার, জিয়াউর রহমান সাহেব, এরপরে কুকো সাহেব যাওয়ার পরে তারেক রহমানই এখন কিন্তু আসলে এই জিয়া পরিবারের শেষ চিহ্ন। তো এই জন্য এখানে নানান ধরনের স্পেকুলেশন, আশঙ্কা তৈরি হয়েছে তিনি নেতৃত্ব দেবেন, এটা সত্যি, কিন্তু আসলে তারেক রহমানের অনুপস্থিতিতে এই জিয়ার এই যে লেগেসি, এই লেগেসির বাতিটা কিন্তু এখানে ধরে রাখার একটা কোশ্চেন এখানে আছে। তো সেই জন্য আমি বলবো বেগম জিয়ার এই বর্তমান সময়ে সবচেয়ে সব কিছুর ঊর্ধ্বে ইতিহাস তাকে মূল্যায়ন করবে। আমরা যেটা বলতে চাই, আল্লাহর কাছে দোয়া করতে চাই যে তিনি তাকে যেন এই সংকট সময় থেকে সুস্থ করে পরিপূর্ণভাবে আবার জাতির সামনে, পরিবারের কাছে সান্নিধ্যে তাকে যেন আবার আসা শুরু করে দেন, এই দোয়া আমরা। থ্যাংক ইউ। আমি আসছি সিরাজের কাছে, তার আগে একজন কলার সাথে কথা বলে আসি। কলার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপনি? আমার টেলিভিশনের আওয়াজ তো ঠিকই গেছে আলহামদুলিল্লাহ। জি জি, সবার কাছে আমার সালাম রইল। জি। আর খালেদা জিয়ার লাগি আমরা সবাই দোয়া করি, আর দুনিয়ার সব জায়গায় মানুষ দোয়া করা, জি, আমরাও দোয়া করি। আর জি, আল্লাহ তার ন্যায় খায় দান করুক, আর সকলে সুস্থতা ফিরিয়া আমরা জানি না দুঃখা
আর একটা জিনিস বলি গেছি যখন মনে হয়েছিল লাগি জি আমার আগর যে প্রাইম মিনিস্টার আসলা প্রায় সময় হইতা পাকা সুটকেস আর ভাড়া গেঞ্জি দিয়ে জাগর ওখানে ব্যবস্থ করছে আর এখন তারা এত দল হইতে হইতো তখন তো তারা কইবা যে এটা দিনে ক্রিটিসাইজ করে হইতো এটা ক্রিটিসাইজ আল্লাহ যাচ্ছে আর এটার রেজাল্ট এখন হওয়া যায় আগে যতটুকু ক্রিটিসাইজ করেছিল আগর প্রাইম মিনিস্টার জি দুনিয়াটা তো আমরা বলবো যে আজকে আপনার কালকে আমার আল্লাহ আরেক বছর করতে দিব। তবে একটা জিনিস একটা জিনিস পরীক্ষিত যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু এই ছোট্ট দুনিয়াতে এই ছোট্ট সময়ের মধ্যে কিছু দৃশ্যমান করে দেয়। আমরা সবাই বলি যে আখিরাতে বিচার হবে, কিয়ামতের দিন বিচার হবে এবং সেদিন শাস্তি পাবো, সেদিন আমরা ফলাফল পাবো, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে আমাদের জন্য ছোট্ট কিছু নিদর্শনও দেখিয়ে দিয়ে যায়। বেগম খালেদা জিয়াকে যে সারা বিশ্বের মানুষ, স্পেশালি বাংলাদেশের মানুষ যে কতটুকু রেসপেক্ট করে, উনি যে এই জীবদ্দশায় দেখে গেছেন, এটা একটা এক্সাম্পল। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ছোট্ট একটা অংশ দেখিয়ে দিয়েছেন। আমি বিশ্বাস করি যে আপনি যে আরেকজন প্রধানমন্ত্রীর কথা যিনি বলছেন, আমি ওই যে বললাম একটু আগে আসার আগে দেখলাম যে দ্য ওয়ে, দেশপ্রেম তো আছেই থাকবেই, কিন্তু কথা বলার যে স্টাইল, মানুষকে সম্মান দিয়ে, সেটি শিখতে হবে বেগম খালেদা জিয়ার কাছ থেকে। যাই হোক, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আপনারা আজকের অনুষ্ঠানটা করার, এই যে 4 জন অতিথিকে এত রাতে অনুরোধ করে আনার কারণটা হচ্ছে যে আপনাদের যে ফিলিংস, আপনাদের যে অনুভূতিটুকু, সে অনুভূতির সাথে আমরাও এক, সমস্ত বাংলাদেশের সাথে আমরাও কষ্ট পাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে বেগম খালেদা জিয়াকে আবার আমাদের মাঝে নিয়ে আসে। যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ফারুক ভাই, শফিকুল আলম কুরাইশ বাংলাদেশ থেকে। প্রথমে বিজয় দিবসের শুভেচ্ছা সকলকে। জি 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 আমি বলতাম চাই, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া অত্যন্ত গুরুত্ব এই অসুস্থ আছেন, আমি ওনার লাগি দোয়া করি। ভাই উনার সারাটা জীবন যুদ্ধ হইয়া গেছেন সত্যর জন্য। উনি, আমি বলবো উনি মাদার অফ মিলিটারি ফোর্স, সত্যর জন্য প্রমাণ দিছেন 2005 মক্কার কাবা শরীফের ভিতর দেখা। মাদার অফ মিলিটারি ফোর্স, পেন্টাগন উইটনেস। জি আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি আজকে আপনারা যে স্টাইলে কথা বলেন, যেভাবে কথা বলেন আপনাদের সবার সাথে, কারণ আমি আমি অনেককে এখানে লন্ডনে দেখতে পাচ্ছি যে কেউই ঘুমাচ্ছে না সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে বসে আছে। কি অবস্থা, ডক্টর জাহিদ সাহেব কি বলবেন, কি সুখবরটুকু আমাদেরকে দেবেন? যাই হোক, অবশ্যই সবাই আমরা দোয়া করে যাচ্ছি। পরবর্তী কল। আসসালামু আলাইকুম। আসসালামু ফারুক ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আপনি কেমন আছেন? ভালো আছি ফারুক ভাই। জি ফারুক ভাই, আমার একটা প্রশ্ন। জি, যে বেগম খালেদা জিয়ারে বিবিআইপি প্রটোকল দিতে সরকারে 15 মাস সময় কেন লাগাইলা? বিবিআইপি প্রটোকল দিতে 15 মাস কেন নিল? দ্যাটস ভ্যালিড একটা কোয়েশ্চন। এখন তান্ডে এই সম্মানটা দিয়া তো লাভ নাই, কারণ তাই তো নিজে দেখা না। জি, আর বিএনপির নেত্রী খালি বেগম জিয়া না, বেগম জিয়া মানে সমগ্র বাংলাদেশ। জি, আর বাংলাদেশ মানে বেগম জিয়া। জি, আমি তো কইমু ভাই, তাই নইলা দ্বিতীয় নেলসন ম্যান্ডেলা। জি, তান্ডে যদি উপাধি দেওয়া লাগে, নাম্বার 1। নাম্বার 2 হইলো, হাসিনা যতটা অপমান বেগম জিয়ারে করছি, আল্লাহ তান্ডে ততটুকুই সম্মান, এর চেয়ে বেশি সম্মান দিলা। কারণ সারা বাংলাদেশে আজকে খান্তাছে। আর আমার আরেকটা কোয়েশ্চন ভাই, আমি জানি না বিএনপির কেউ অন্য আসেননি, তান্ডে যে সেনা কুঞ্জ নেওয়া হইলো, তান্ডে সেফলি ডিস্টেন্স মেনটেন করা হইলো না খেনে। জি জি আপু, এটা ফুলি রেসপন্সিবল আসলা তারেক রহমান এবং জুবাইদা। আপনাকে ধন্যবাদ। তারা ইনেগলেন্সিটা করলা কেন? আপনাকে ধন্যবাদ। এখানে এটা তো তারেক রহমান সাহেব এবং ডক্টর জুবাইদা রহমান, ওনারা লন্ডনে আছেন, এটা তো ওখান থেকে সিদ্ধান্ত হয়েছে। সেনাকুঞ্জে যাওয়ার সরকার এবং বিএনপির যারা স্থায়ী কমিটির সদস্য, ওনারা বসে সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমি আজ পর্যন্ত যেটা নমিনেশনের পর্যায়ে দেখলাম যে তারেক রহমান সাহেব স্থায়ী কমিটির উপরে কোনো কথা বলেন না। ওনারা যদি সিদ্ধান্ত মনে করেন যে এটা ভালো, যাই হোক, তারপরও ডক্টর মুজিবুর রহমান আছেন, উনি এক্সপ্লেইন করবেন। বাট আমি আপনার প্রত্যেকটি কথার সাথে একমত যে নাম্বার 1, কেন 15 মাস? এটা সিরাজ ভাই বলবেন, উনি ভেরি এক্সপিরিয়েন্স এ ব্যাপারে। 15 মাস পরে কেন? আমি আসবো সিরাজ ভাইয়ের কাছে একটু পরে। আমি যাচ্ছি পরবর্তী কল। আসসালামু আলাইকুম। কল আমি শুনতে পাচ্ছি না।
জি, আপনার লাইনে থাকুন, আমি আসছি। আমি সিরাজ ভাই আপনার কাছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। অনেকগুলো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন, আজকে বাংলাদেশের মানুষ মানে মানে আমি বলবো যে এমন কোনো ব্যক্তি নেই হয়তো আওয়ামী লীগ প্রকাশ্যে কিছু বলে না, আওয়ামী লীগও কান্না করতেছে, কারণ তারাও বাংলাদেশি, তারাও বাংলাদেশকে ভালোবাসে এবং তারাও জানে বেগম জিয়ার অবদান বাংলাদেশের জন্য, দেশপ্রেম বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য। এবং আজকের এই যে কথাটি আপনি বললেন, ডক্টর মুজিবুর রহমান সাহেব বলুন, তাহলে 15 মাস পরে কেন ওনাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হলো? এটা বলতে কিন্তু প্রকাশ্যে বলতে বাধা নেই। ইউ নো দ্যাট ডক্টর ইউনূস যখন এখানে আসেন জি, তখন একটা মুভমেন্ট তৈরি হইতেছিল যে আওয়ামী লীগ যথেষ্টভাবে চেষ্টা করবে এবং তারা এত মোবিলাইজ করেছে, উনি যেখানে এখানে না আসে বা আসলে পরে কীভাবে ওনাকে একটা মানে অপদস্থ করা বা সামহাও, মানে এটা হলো তাদের, এটাই তাদের প্ল্যান ছিল এবং দে ট্রাই দেয়ার লেভেল বেস্ট। যথেষ্ট ইনভেস্ট ছিল, অনেক মন্ত্রী পতিত অনেক মন্ত্রীরা এখানে চলে অনেকগুলাই আসছিল। তারা অনেক মিটিং কিন্তু মিছিল করছে। ওই এই সময়ে আমাদের কমিউনিটির কিছু গুণীজন বা এরা দলমত নির্বিশেষে এরা মনে করে নিয়েছিল যে দেখেন জিয়াউর রহমান যে ট্রানজিশনটা বাংলাদেশে দিয়েছেন, আমাকে যখন ইনভলভ করা হয়, আমাকে বলা হয় এই ব্যাপারে একটু হেল্প করার জন্য, জড়িত হওয়ার জন্য, তখন আমি একই কথা বলেছি যে আই উইল সি, আমি তো ডক্টর ইউনূসের কোনো পার্টি নাই, না, কিন্তু উই আর অল রেসপন্সিবল ফর হিম। ফর হিম আমরা সবাই, সব পার্টির লোক, ওনাকে support আপাবর জনতা, এই যে হেরা নিয়ে আসছে ওনাকে, এবং এই পর্যন্ত এই ট্রানজিশনাল পিরিয়ডে ওনাকে বাধাগ্রস্ত করা, কোনো অপদস্থ করা ওনা, তাহলে আমাদের সবারই অপমান করা, আমাদের দেশকে অপমান করা। হি ইজ রিপ্রেজেন্টিং আওয়ার কান্ট্রি বিকজ উই ওয়ান্টেড হিম টু, উনি তো ফোর্স করে আসেনি। তো আমরা এটা রক্ষা করবো, হোয়াট এভার ইট ইজ। পলিটিক্যাল পার্টির বিভিন্ন আত্মসমালোচনা বা বিভিন্ন সেটা ইন্টারেস্ট থাকবে, কিন্তু এই জায়গায় ব্রিটেনের মাটিতে United. আমরা এটা হইতে দেব না। সো উই গট ইনভলভ, বাট নোয়িং দ্যাট হি ইজ নট টোটালি ইন কন্ট্রোল অফ দি ইন্টারিম গভর্নমেন্ট, এটা আমরা পুরোই জানতাম। এখন হয়তো অনেকটা প্রকাশ পাচ্ছে, তখন হয়তো এত আলোচনা হতো না। এই যে একটা জগাখিচুড়ি মার্কা একটা উপদেষ্টা কমিটি বা উপদেষ্টা পরিষদ যেটাই বলেন, এর মধ্যে অনেক ক্যারেক্টার আছে যাদেরকে আমার কিচেন পোডারেও নিতাম না, ওইটা মানে হান্ডি ভেঙে দিত। এরা দ্যাটস নট ফিট ফর পারপাস, লট অফ দেম নট ফিট ফর পারপাস। কিছু লোক বিদেশ থেকে যারা গেছে এদের ব্যাপারে সমালোচনা হচ্ছে, কিন্তু দে আর ফিট ফর পারপাস আই উইল সে। বিদেশ থেকে যারাই গেছে, কয়েকজন লোক বিদেশি সিটিজেন হিসাবে তাদেরকে ক্রিটিসাইজ করা হচ্ছে, ক্রিটিসাইজ করা হচ্ছে। এই বাংলাদেশের পশুরা, গাধার বাচ্চারা কতটা সুশীল সমাজ সাজছে, সাংবাদিক কতটা সাংবাদিক না, সাংবাদিক জীবী, এই সাংবাদিকতা বিক্রি করে খায়। এই মানে আওয়ামী লীগ প্রেতাত্মার এবং এখন পর্যন্ত তাদের পেইড ছাগল, এই ছাগলের বাচ্চারা এদেরকে ক্রিটিসাইজ করে, বলে কি স্লোগান হয়েছে এরা নাকি বাংলাদেশের নাগরিক না, এরা বিদেশি নাগরিক এসে আমাদের দেশের মাথা গোলায়। আরে বেটা, আমাদের সাহায্যে, আমাদের টাকা পাঠানোর কারণে, আমাদের দান দক্ষিণায় তোমরা বেঁচে আসো, বাংলাদেশ ঠিক আসছে। এই ভেঞ্জার দি এরিয়াস, ওই যে বললাম যে এরা এখনো আওয়ামী লীগই অ্যাডমিনিস্ট্রেশনে পুরা বহাল তবিয়তে আছে। আর্ম ফোর্সেস তো একটা সিগনিফিকেন্ট পোর্শন অফ কন্ট্রোল। আর্ম ফোর্সেসকে তুই মানে ইচ্ছা করতে, আমরা ইচ্ছা করে এটা আউট করতে পারবো না। আর্ম ফোর্সেস হ্যাজ বিন ক্রিয়েটেড, ওদের মেন্টালিটিতে ক্রিয়েট হয়েছে যে ক্ষমতা ইজ আস, উই আর দি ক্ষমতা, না ক্ষমতা ইজ আস। আমরা বিটুইন প্রাইম মিনিস্টার, দি হেড অফ দি কান্ট্রি অ্যান্ড আস, উই ম্যানেজ দি অ্যাফেয়ার অফ দি কান্ট্রি। এখন এই জায়গাতে ব্যঙ্গে টোটাল ডেমোক্রেসি এবং যারা সম্মান পাওয়ার উপযুক্ত তাদেরকে সম্মান ডেলিভার করার মতো ক্ষমতা এককভাবে ছিল না, ওনার নাই। এবং উনি তারপরেও মানে এতদিনে কত কিছু হয়ে যেত। ইউনূসের মতো মানুষের যা রিচ আউটটা থ্রু আউট দি ওয়ার্ল্ড যদি না থাকতো, এতদিনে ভারতের যে মানে দালালরা এখন পর্যন্ত বিচরণ করে, আম থেকে শুরু করে সর্বক্ষেত্রে প্রশাসনে, এরা কি যে করতো। ইভেন বিভিন্ন দেশের মানে হাই কমিশন মানে এগুলো তো সব
ইয়ে হয়ে আছে। তারপর এখন যে 15 মাস পরে এই যে বিএনপি দিল, উনি একজন তো আপু যার বলে কারণে দিলেন। আমি এগ্রি উইথ হার যে 15 মাস পরে খালেদা জিয়ার যে কন্ট্রিবিউশন টু নেশন এবং কনসিডারিং দি এন্টায়ার ফ্যামিলি স্যাক্রিফাইস, এই যে সাইকোপ্যাথ হাসিনার কারণে যেভাবে জুলুমের শিকার হয়েছেন খালেদা জিয়া, ফর ইট ওয়াজ টোটালি আউট অফ কি বলবো, হিংসা, টোটালি মানে দুইজনের মধ্যে পার্থক্য দেখছেন। পলিটিক্যাল কোন রিজন থাকতে পারে না, পলিটিক্যাল অপোনেন্ট হইতে পারে, পলিটিক্যাল অপোনেন্ট হইলেও যে পরিমাণের মানে কি বলে প্রেশার বা কষ্ট, যে পরিমাণে এটা সহনীয় পর্যায়ে রাখে মানুষ, কিন্তু সেই সাইকোপ্যাথটা একেবারে টোটালি আন্ডার দি ইনস্ট্রাকশন অফ মানে শেখ হাসিনা তো প্রেফেক্ট ভারত। এখন তো প্রকাশ পাচ্ছে, এখন তো এই যে সমস্ত পত্রপত্রিকার মানে রিপোর্টাররা এখন ইউনূস সরকারের উপরে যথেষ্ট কথাবার্তা বলে, এরা তো দুইটা লাইন দেখে নাই হাসিনার অ্যাট্রসিটির বিষয়ে। আজকে বলে ইনক্লুসিভ নির্বাচনের কথা, আওয়ামী লীগ না আসলে নির্বাচন হলো। এই কুত্তার বাচ্চারা, তোমরা যে কত বছর আলাদা দালালি করে খাইছো, সর্বোচ্চ দালালি হয়েছে সাংবাদিকরা বাংলাদেশের, সর্বোচ্চ দালালরা। এই এদেরকে মোকাবিলা করতে হবে, দিস ইজ দি টাইম, এদেরকে ক্লিন করার টাইম হলো। আজকে বলতেছো আমি যথেষ্ট কাছে থেকে রাজনীতি করার কারণে, যে কোনো কারণে বাই ডিফল্ট আমি তো এদেশে বাংলাদেশে রাজনীতি করার জন্য আসি নাই, ইয়াং সময় আসছিলাম, এই সময়ে জড়িত হয়ে গেলাম আমাদের কমিউনিটির ফাইট, আমাদের সার্ভাইভাল অফ আওয়ার বাংলাদেশি কমিউনিটি। আমি টকিং অ্যাবাউট 1977 থেকে আমি বিএনপিতে জড়িত হয়ে এলাম অজান্তে, নিজের অজান্তে। দিস ইজ নট বিকজ অফ বিএনপির পলিটিক্স, এগুলো খুব পরিষ্কার ছিল না তখন। বিএনপি গঠন হল 79-এ, এর আগে তো পিওরলি জিয়াউর রহমান, পিওরলি বিকজ ফর সাম রিজন আমাদের কমিউনিটির সাথে জিয়াউর রহমানের সাথে সম্পৃক্ত হওয়া। আরেকটা জিনিস খুব পরিষ্কার করে বলি, যে আওয়ামী লীগের লোক বা কিছু লোক জানে না, বলে যে শেখ মুজিব নাকি আমাদের ডুয়েল সিটিজেন দিয়েছে। ইটস রাবিশ, ইট ওয়াজ জিয়াউর রহমান। গো অ্যান্ড চেক দি রেকর্ড। জিয়াউর রহমান ক্ষমতাতে আসার পরে উই টকড অ্যাবাউট ইট উইথ হিম, যে আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় আমাদের একটা দাবি ছিল যে আমাদের ডুয়েল সিটিজেনশিপটা নিশ্চিত করা। এই জিনিসটা শেখ মুজিব এগ্রি করে গেছেন, কথা দিয়ে গেছেন, কিন্তু এটাকে ইমপ্লিমেন্ট হয় নাই। কারণ শেখ মুজিব ইমপ্লিমেন্ট করার মতো এত ধরনের দৃঢ়তা বা এত ধরনের কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার ওনার ছিল না, ভেরি সীমিত। যে সমস্ত লোকদের নিয়ে উনি শুরু করেছিলেন যাত্রা, ম্যাক্সিমাম ওনার ফ্যামিলি অ্যান্ড বাকি কয়েকজন যারা ছিল, ফরেন মিনিস্টার সহ আমাদের সামাদ আজাদ সাহেব, ওনাদের কি ডেলিভার করা আছে। উনি তো সামাদ আজাদ সাহেব সোভিয়েত ইউনিয়নের মানুষ, উনি রাশিয়ার মানুষ। তো ওনাকে মানে আউট অফ ওয়ার্ল্ড, আমাদেরকে বাংলাদেশকে কিন্তু ওয়েস্টার্নাইজ পলিটিক্সের সাথে সম্পৃক্ত করা আওয়ামী লীগের সময় সম্ভব ছিল না। তার মানে আমি জাস্ট আমি যাবো সালেহ সাহেবের কাছে। এই যে 15 মাস পরে দেওয়াটা, এখন যে আমারও প্রশ্ন যে উনি কিন্তু দেখে দিতে পারছেন না, এটা সো স্যাড, দিস ইজ ভেরি স্যাড। হ্যাঁ, এটা ডেফিনেটলি স্যাড। এটা আমরা বললাম এই কথাটা তারপরে হোয়াট আই টেল ইউ, দ্য ওয়ে ডক্টর ইউনূস ওয়ান্টেড টু রিচ আউট। না উনি আগেই চেষ্টা করতেছিলেন। ডক্টর ইউনূসের যাওয়াটা মানে ঠিক আছে। ডক্টর ইউনূসের যে কেউ সারাউন্ডেড বাই যে কিছু মানে ফ্যাসিস্ট, which is open secret anyway now, even এগুলো রিক্রুট করলো কে, ওইটাই তো গন্ডগোল ছিল। আমাদের শুরুতে বিসমিল্লাহ ছিল। সেটা আমি যাচ্ছি সালেহ ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে, যে আপনি খুব সুন্দর করে জিনিসটা ক্লিয়ার করছেন। বেগম খালেদা জিয়া আজকে আপনি বলছেন প্রথম থেকে উনি আপোষহীন, প্রথম থেকে উনি জনপ্রিয় ছিল, কিন্তু আমাদের নাজির ভাই বলছেন এবং ডক্টর মুজিবুর রহমান সাহেব বলছেন যে 16 ইয়ার্স ঘুম থেকে উঠলে কিন্তু কানের মধ্যে ট্যাপ রেকর্ড একটাই চলতো, মুক্তিযুদ্ধ। আমি মুক্তিযুদ্ধের পক্ষের লোক, কিন্তু মুক্তিযুদ্ধ একজনই করছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ একটা পার্টি করছে, আর কেউ করে নাই। বর্তমান প্রজন্ম, স্পেশালি আমরা যেহেতু প্রবাসী অনুষ্ঠান করছি, ওনার ছেলে, আপনার ছেলে, আমরা এই বেগম জিয়াকে দেখে আজকের প্রজন্ম কতটুকু অনুপ্রাণিত হবে? কারণ বাংলাদেশের ছেলেরা রাজনীতি বিমুখ, বাংলাদেশের মেধাবী ছেলেরা। আমরা রাজনীতি এখন করে কারা জানেন? যে বাস স্ট্যান্ডের যে আছে না, সেই একদিন দেখবেন যে মেয়র হয়ে গেছে, সেই একদিন দেখবেন উপজেলা চেয়ারম্যান হয়েছে। বাট
হোয়াট উই ওয়ান্ট এদেশের মতো আমরা চাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছেলেরা ফার্স্ট ক্লাস ফার্স্ট হচ্ছে সে বলুক যে ইয়েস আমি আমার এলাকাকে নেতৃত্ব দেব। আমার মনে হয় এখন সময় চলে আসছে বেগম জিয়াকে মানুষ যেভাবে সম্মান করতেছে ফিল করতেছে এটি একটি প্রভাব বিস্তার করবে এবং কতটুকু প্রভাব বিস্তার করবে আপনি মনে করেন আজকের প্রজন্মের জন্য? এটা ডেফিনেটলি এটা অনেক বড় ধরনের সুদূর প্রসারী প্রভাব বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে রাখবে। জিয়াউর রহমান সাহেবেরও কিন্তু সেম পলিসি ছিল। তিনি কিন্তু প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি ফোকাস করেন, রাইট, এবং মেধাবী ছাত্রদেরকে হি ইজ বিং অ্যাটাকড বাই দ্য স্টুডেন্টস ইন ঢাকা ইউনিভার্সিটি। তখন তিনি আর্মি অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন, তখনও কিন্তু তার প্রতি জুতা নিক্ষেপ করা হয়েছে, কিন্তু তিনি তার কোনো প্রতিশোধ নেননি। তার পক্ষে এটা সম্ভব ছিল না, নিয়ে এটাকে উল্টা মানে আপনার ওই ফুলের মানে উনি ফুল দিয়ে বরণ করেন লোক। এটা কি সত্যি কিনা যে উনি যখন প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তখন ছাত্ররা ওনাকে যখন আঘাত করেছিল, এটা যেহেতু উনি তখন 7ই নভেম্বরের পরে, তো এরপরে উনি আবার আসছেন এবং ওদেরকে ডাকাইছেন, ডাকায় বলল টুকরা পড়ছিল ওনার মাথায়, রক্ত ছিল, এবং উনি তাদেরকে বললেন, ওদেরকে ডাকার মধ্যে বলো বাবা তোমাদের প্রবলেম কি, তোমরা কি চাও, কি করলে ভালো, ইজ ইট ট্রু? উনি যেটা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা মেধাবী ছাত্র ছিলেন ওদের নেতৃত্ব দিয়েছিলেন, বলে দিই ওদের ওই যে ছাত্র যে মুভমেন্টটা ওদের নেতৃত্ব দিয়েছিলেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, কিন্তু পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে আচরণ বা তাদের প্রতি যে ওয়ে হি ওয়াজ হ্যান্ডেলিং এন্ড অ্যাকসেপ্টিং লট অফ ডিমান্ড তো ছাত্ররা করে পরে উনি অ্যাকসেপ্টিং এন্ড হি টুক এভরিথিং ইন কনসার্ন যতটুকু উনি টুক এভরিথিং ইন কন্ট্রোল। ইয়েস ইউ কাম এন্ড ইউ ডেলিভার উইথ মি, ওকে আমরা ডেলিভার করবো, টুগেদার কাম উইথ মি। ওই খন্দকার মোশাররফ হোসেন বিএনপিতে জয়েন করলা। থ্যাংক ইউ। ইয়েস, এই প্রসঙ্গে উনি কিভাবে ছাত্রদের কিভাবে নিয়ে আসলেন, এটা কিন্তু অ্যাজ এ বিইং এ স্টেট হেড অফ দি স্টেট উনি কিন্তু সেইভাবে সেখানে গিয়ে এসে কাজটা করেনি না, উনি সেটা করেছেন, তাদেরকে ইনভাইট করেছেন আনন্দ ভ্রমণে। হিজবুল বাহার তখন কিন্তু ভাড়া নিয়ে সাগরে চলে যান এবং সেখানে তাদের সাথে আনন্দ ভ্রমণে যান, আউট অফ পলিটিক্স। হি জাস্ট তাদেরকে সোশ্যালাইজিং করেছেন, তাদের সাথে নর্মাল মানে অ্যাজ এ ফ্রেন্ড উনি কিন্তু সেখানে ছিলেন এবং তাদের যে স্বপ্ন, তাদের চাহিদা, তাদের ডিমান্ড, এগুলো উনি রিয়ালাইজ করার জন্যই করেছেন এবং হি চুজ এন্ড পিক। এটা পিকনিকের মতো আর কি, পিকনিক ছিল, এটা আনন্দ ভ্রমণ। এবং সেখান থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্র যারা ছিল একদম গোল্ড মেডেলিস্ট, তাদেরকে তিনি কিন্তু চুজ করেছেন সেখান থেকে। এবং এইটা কারণ হচ্ছে কি, ছাত্ররা দেখছে যে একজন মিলিটারি শাসক, তার এরকম ব্যবহার, এবং তিনি দেশ সেবায় আমাদেরকে চান, তাকে আমরা এইভাবে আঘাত করলাম, ইনি কোনো প্রতিশোধ নেননি, তো আমাদেরকে চান। তাহলে রাজনীতির প্রতি যে এই যে ছাত্রদের একটা জেনারেল টেন্ডেন্সি, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুনাখুনি হয়েছে, মারামারি হয়েছে, অনেক কিছু হয়েছে, এর বিপরীতে তিনি দেখলেন একটা আসলে কিন্তু সত্যিকার অর্থে দেশ সেবার একটা রাজনীতি ছাত্ররা এই সামনে পেল, এবং তখন কিন্তু ছাত্রদেরকে আর আটকায় রাখা যায় না, ছাত্রদের অপ্রতিরোধ হয়ে গেল। এবং বেগম জিয়াও কিন্তু এই লেগেসিটা তিনি ক্যারি করেছেন। তো সেই জন্য এটা আমি শুরুতেই বলেছি যে বেগম জিয়ার কিন্তু উত্থান, যারা রাজনৈতিক উত্থান, এই রাজনৈতিক উত্থানের মেইন বেস পাওয়ার ছিল স্টুডেন্টস অ্যান্ড ইয়াংস ইন বাংলাদেশ। কারণ বড় বড় সিনিয়র লিডাররা কিন্তু ওনারা দল ছেড়ে চলে গিয়েছিলেন। তো এরপরে এই ছাত্রদের প্রতি কাছে উনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন, এবং এই সময়ে এটা কিন্তু বেগম জিয়ার ক্যারেক্টারের মধ্যে জিনিসটা আছে, এবং এটা যতদিন পর্যন্ত বেগম জিয়া আলোচিত হবেন বাংলাদেশে, তিনি এই ক্ষেত্রে ইন্সপিরেশনাল পার্সোনালিটি হিসেবে সাব্যস্ত থাকবেন সবসময়। ধন্যবাদ। নো ডাউট। ধন্যবাদ। আমি ডক্টর মুজিবুর রহমান আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে বিএনপির, আমি এখনও বিশ্বাস করি যে আজকে এই যে 16 বছর শেখ হাসিনার সাবেক প্রধানমন্ত্রী যিনি ছিলেন, তিনি হাজারবার চেষ্টা করছে বিএনপির মধ্যে ভাঙন ধরানোর জন্য, হাজারোবার, এবং একজন লোককেও নিতে পারে নাই, নট এ সিঙ্গেল পার্সনকেও নিতে পারে নাই। আমার আপনার কাছে প্রশ্নটা হচ্ছে যে এই যে আমার এখনও মনে আছে এম কে আনোয়ার সাহেবের কথা। এম কে আনোয়ার সাহেব একটা কথা আমাকে বলছিলেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যখন উনি ভিজিট করতে গেলেন, উনি অক্সফোর্ডের স্টুডেন্ট ছিলেন 52-তে। উনি বলেন
যে জানি না কি একটা জাদু আছে। তাহলে কি জাদু বলেন? বলে যে মানে বেগম খালেদা দিয়ে তখন ফোন করে, যত ব্যস্ত যেই থাকুক সে, এবং ওনাকে যদি বলে যে আপনি নির্বাচন করবেন না। আমার আসনে হয়েছে সেম একটা কাহিনী যে উনি বরকতুল্লাহ বুলু সাহেবকে ফোন করে বলছেন আপনি নির্বাচন করবেন না, তুমি নির্বাচন করবা না, ওয়ারটাই ভাই বলছে। আমি হাশেমকে তখন ফার্টাইজ গ্রুপের চেয়ারম্যানকে নির্বাচন করতে দিছে। বরকত এলাকার মানুষ আগুন পোড়াচ্ছে, কিন্তু বরকতুল্লাহ বুলু একটা টু শব্দও করে নাই। সেই এমকানা সাহেব আমাকে বলছেন আমি জানি না ওনার মধ্যে কি জাদু আছেন, যে যারা বিএনপির সাইফুর রহমান বলেন, আপনার আপনি নাম বলছেন ডক্টর খন্দকার, আমি তোমাকে কয়েকটা নাম দিই যে সময় বিএনপির এবং খালেদা জিয়ার কে নিয়ে আসা, আমরা তো মানে বিএনপি তো নেতা শূন্য, তো বললাম নেতা নেত্রী শূন্য হয়ে গেল। আর রয়ে গেলেন কারা? মির্জা গোলাম হাফিজ। গোলাম হাফিজ উনি একমাত্র তো ওনার কাছের লোক, মানে ওনার ফ্যামিলির সাথে জড়িয়ে ছিল। কর্নেল মোস্তাফিজুর রহমান আমাদের ইয়ে ছিলেন বাগেরহাটের, হ্যাঁ, বাট হি ওয়াজ মোস্তাফিজুর রহমান ভেরি ক্যারিসমেটিক, ভেরি। আমি আসতে সালাম তালুকদার দোষ, এরা তো জুনিয়র। তারপরে যারা আসলেন যেমন কর্নেল অলি, উনি তো কোন ফ্যামিলির সাথে জিয়াউর রহমানের সাথে আগে থেকে জড়িত। আর এরপরে সবচেয়ে বলতে বি চৌধুরী ওয়াজ কোয়াইট ডিফারেন্ট ক্যারেক্টার আর কি। বি চৌধুরীর ক্যারেক্টার ঠিক ডিফারেন্ট। আর যে সাইফুর রহমান বলছো তো, সাইফুর রহমান বিএনপি ছেড়ে বা জিয়াউর রহমানকে ছেড়ে অন্যদিকে যাবেন এই ধরনের আমন্ত্রণ উনি পেয়েছেন, উনি যান নাই। বাট উনি পলিটিক্যাল ম্যান না, উনি রাজনীতি মাঠে গিয়ে সংগঠন ক্রিয়েট করা, মানে জিয়াউর রহমানকে ছেড়ে যাবেন না, এটা তো ঠিক আছে, নিশ্চিত এটা হবে না। মানে অনেক চেষ্টা করেছে, সাধারণ চেষ্টা করেছে, ফাইন্যান্স মিনিস্টার এক ধরনের একটা নেওয়ার জন্য চেষ্টা করেছে, উনি যান নাই। তো এই কিন্তু পলিটিক্যাল মানে অর্গানাইজ সংগঠন অর্গানাইজ করার লোক উনি না। উনি হলেন অ্যাকাউন্টেন্ট বাই প্রফেশন অ্যান্ড ভেরি গুড। উনি এগুলোতে থাকবেন, কিছু টাকা ছাদা দিয়ে দিবেন। আমরা যখন গেলাম, শুনো, আমি আই ডোন্ট নো হোয়াট হ্যাপেন, আমি দেশে খুব ঘন ঘন যেতাম। আর ওই সময়ে আমাদের পার্টির ইয়ে আসলেন সায়েম, বিচারপতি সায়েমকে প্ল্যান করলো কারা? প্ল্যান করলো যে এরশাদের রেজিমের একটা গ্রুপেরা প্ল্যান করলো যে বিএনপিকে এইভাবে রাখো, বিএনপিকে এদের কবজার মধ্যে রাখো, মানে কন্ট্রোলে, তাদের বিটিভ হিসাবে আর কি কাজে লাগাবে। এবং ভারতের এখানে একটা ইয়ে ছিল যে ইয়েস উইল হ্যাভ টু ডু দ্যাট। বিএনপি তো একেবারে এ করে যাবে না, বাট কন্ট্রোল দেম, কন্ট্রোল অ্যান্ড কন্টেইন। সো এইগুলো দিয়ে করে কিছুদিন যেতে না যেতে দেখা গেল মওদুদ সহ আরো অনেক চলে গেছেন। এবং জাস্টিস সাত্তার বলছেন, জাস্টিস সাত্তার, সাহেব তো ছিলেন ইয়ে সময় জাস্টিস সাত্তার। এই তখন এই সাত্তার সাহেবরে এখন তো আর রাখা যায় না। এই পরিকল্পনার মধ্যে ছিলেন মুস্তাফিজুর রহমান, কর্নেল অলি, বি চৌধুরী এবং মির্জা। এখন দেখলেন কাকে নিয়ে আসা যায়, এখন কাকে নিয়ে আসা যায়, এই ধরনের লিডার তো তৈরি হয় নাই। বিএনপিকে লিড দেওয়ার মতো জিয়াউর রহমানের যে ইমেজ, এই ইমেজটাকে কপি করার মতো, ইমেজটাকে সামান্যতম ম্যাচ করার লোক আর নাই। এবং শুধু তা নয়, তারপরে তো এরশাদের মানে এরশাদের তো ইয়ে আসে না, পিছন থেকে টানা আসে, ঘুষ দেওয়ার প্রবণতা আছে, কন্টেন্ট কন্ট্রোল করার ব্যাপার আছে। ওই তখন চিন্তা করা হলো যে একমাত্র একটা কাজ করি, যাকে নিয়ে আসে সে নিয়ে যাবে, এরশাদ তো নিয়ে যাবে, এতে আমাদের ম্যাডামকে নিয়ে আসতে হবে। ধন্যবাদ। আমি ওই খালেদা জিয়াকে নিয়ে অনেক কথাবার্তা বলে, উনি আসতে রাজি না, অনেক কথাবার্তা বলে। ডিড ইউ সি ম্যাডাম জিয়ার কাপড় দেখছিলেন আনটিল শি বিকেম প্রাইম মিনিস্টার? সব সময় সাদা কাপড়, খুব সহজ সরলভাবে, খুব মডেস্টলি থাকতেন। এবং আমি দেখো, আমি নিজে তো ওই যে 27 নম্বরে যেতাম, বাতি জ্বালানো সম্ভব ছিল না। আজকে অনেক নেতারা হয়েছে যে নেতারা চাঁদাবাজি করার, তখন কেউ চাঁদা 10 টাকা চাঁদা দেওয়ার লোক ছিল না। কোন লোক বিএনপিকে একটা বাড়ি ভাড়া দেবে অফিসের জন্য, ওই লোক ছিল না। যে লোকটা ছিল তাকে খুব নির্যাতন করে 27 নম্বর বাড়ির মালিককে। এই ধরনের অবস্থা থেকে বিএনপির উত্তরণ ধরে রাখতে পারছে, এইটা হলো আমাদের জন্য পাওয়া। এবং এই জিনিসটা আমি বলি, যেটা অন্যরা যেটা বলে যে উনি ফোন করলেই যেতে পারেন না, বিকজ শি নোজ হাউ টু রেসপেক্ট। থ্যাংক ইউ, এইটা ভেরি ইম্পর্টেন্ট। যে কারণে আমি আর রাজনীতিতে
বেশি বিচরণ করি না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে যে সম্মান পেয়েছি, খালেদা জিয়া থেকে সম্মান পেয়েছি, এই যুগের পলিটিক্সে এই সম্মান এখন চাকর বাকরের পলিটিক্স করা লাগবে। এইগুলোর থেকে আল্লাহ আমার বাসায় রাখুক। জিয়াউর রহমানের আর খালেদা জিয়ার এই যে কাছের যে মানে মায়া পেয়েছি বা আদর মহব্বত পেয়েছি, ওটাকে নিয়ে মরার আগ পর্যন্ত বেঁচে থাকি। ধন্যবাদ। আমি একটু সিরাজ ভাই, আমি মুজিবুর রহমান সাহেব, এই ক্যারিসমেটিক কেন, মানে অর্থাৎ আমি কি আপনি আমার কথাটা বুঝতে পারছেন, যে সিরাজ ভাই একটু আরো সহজ করে দিল যে এমন কোনো নেতা নেই, বেগম জিয়া যদি বলে ডক্টর মুজিবুর রহমান সাহেব আপনার কোনো কাজ নেই, এখানে বসে থাকেন, আপনি বসে থাকেন, কেন? কেন? এটা হচ্ছে অনেস্টি, ইন্টিগ্রিটি। আমি মনে করি তা ওনার যে সেলফ রেসপেক্ট নাম্বার ওয়ান। দ্বিতীয়ত হচ্ছে মানুষকে উনি সম্মান দিতেন। বেশটা সব ঠিকই বলছেন যে উনি কম কথা বলতেন, শুনতেন বেশি। কালেকটিভ লিডারশিপ, রাইট, কালেকটিভ লিডারশিপটাকে খুব বিবেচনায় নিতে নাকি সবাই মিলে মিলে সিদ্ধান্ত। এটা গেল একটা জিনিস। কিন্তু দ্বিতীয়ত আসছেন আপনি জানেন, আমরা অনেক কিছু ঘটে তার একটা ফিলোসফি থাকে। আমরা তো ফিলোসফিটা বাইরে দেখি না, শুধুমাত্র অ্যাকশনটা দেখি। ফিলোসফিটা কি? উনি কিন্তু রাইটলি আমার মৌলানা সালেহ ভাই বলছেন যে একজন হাজব্যান্ড যখন সৎ থাকবেন, এটাকে ক্যারি অন করার ক্ষেত্রে ওয়াইফের একটা ভূমিকা প্রয়োজন। অফকোর্স শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সৎ মানুষ ছিলেন, ক্যারিজম্যাটিক লিডার ছিলেন, সবই ছিলেন। এখন দেখেন রাষ্ট্রনায়ক হিসাবে গত 54 বছর ইতিহাসে একজনের নাম আমরা শুনছি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এখন কিন্তু ম্যাডাম খালেদা জিয়া রাষ্ট্রনায়ক। এই কারণটা হচ্ছে ফিলোসফিটা কি? ফিলোসফিটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কাছ থেকে নেওয়া, যেটা হচ্ছে এটা ভৌগোলিক বাংলাদেশ, এই বাংলাদেশের সভরেন্টির সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। দ্বিতীয়ত হচ্ছে এই ভৌগোলিক সীমানার মধ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, ভেরি ইন্টারেস্টিং, কিন্তু আমরা কিন্তু সংবিধানে লেখা বাঙালি জাতীয়তাবাদ, এটা আমাদের স্পিরিটের এগেনস্টে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেটা করলেন, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার স্টেক হোল্ডার, সবাইকে অ্যাকোমোডেট করলেন। আপনি দেখেন আজকে অনেকে বলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে বিভিন্ন দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন, ওইটা যদি না হতো আওয়ামী লীগও কিন্তু ওই সেকেন্ড টাইম নিবন্ধন করে আবার পুনর্জন্ম হলো। তো ওটা আওয়ামী লীগ তো আবার আসতো না, কারণ বাকশাল হওয়ার পরে তো আওয়ামী লীগ সব লিপ্ত করা হলো। এখন যদি আপনি কাউকে পলিটিক্যাল স্পেস দেন, তখন কিন্তু ব্যাকডোর বা বেকওয়াম থাকে না, আর বেকওয়াম রেখে একটা রাষ্ট্র গঠন সম্ভব নয়। ওনার এই চ্যালেঞ্জ নেওয়ার ক্যাপাসিটি ছিল, এবং ম্যাডাম যে এখন এটা ক্যারি অন করছেন। প্রথমত হচ্ছে এই ভৌগোলিক সীমানার প্রতি কোনো কম্প্রোমাইজ নাই। দ্বিতীয়ত হচ্ছে প্রত্যেকটা গোষ্ঠী, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে অ্যাকোমোডেট করার যে মানসিকতা উনি ক্যারি অন করছেন। এর কারণে, এবং ওনার একটা বক্তব্য কিন্তু এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আসছে, দেখবেন যে উনি ছাত্রদলের একটা সমাবেশে বলছিলেন যে যারা পড়ালেখা করবে যোগ্যতা সম্পন্ন তাদেরকে রিক্রুট করতে হবে। অনেক আগে বলছেন, আমরা কিন্তু ছাত্র জনতার অভ্যুত্থানের পরে এই কথাগুলো আমরা শুনতেছি, কিন্তু ম্যাডাম যা কিন্তু প্রায় 12-13 বছর আগে কিন্তু এটা ছাত্রদলের সম্মেলনে বলছেন। উনি কিন্তু একটা জায়গায় বলছিলেন লেন্দবদর্জে হওয়া যাবে না। দেখেন এই যে শর্ট কথাগুলো, এগুলা কিন্তু এগুলাতে বোঝা যায় একটা মানুষের ইন্টিগ্রিটি, এবং উনি ভরসার জায়গা ছিলেন। পলিটিক্স করতে গেলে অনেক সময় দেখেন কিছু কম্প্রোমাইজ করতে হয়। অনেক বলে না মানুষ যে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই, আসলে কথাটা এরকম না, এটা একটা টুইস্ট করার মানুষ। কিন্তু আজকে যদি রাষ্ট্র টু রাষ্ট্র যে এগ্রিমেন্ট হয়, এটা কিন্তু মনে রাখেন ব্যক্তিকেন্দ্রিক, তার একটা ইন্টিগ্রিটি থাকতে হয়। যদি দল টু দল, এই যে আজকে আমরা, আমার এক বোন ঠিকই বলছেন, আজকে আমরা কিন্তু এই যে গণ অভ্যুত্থানের পরে যে ইন্টারিম গভর্নমেন্ট আরও অনেক কিছু করতে পারত, অনেক লিমিটেশন ছিল, কিন্তু কিছুটা আমাদের ভিতরে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিসমূহ কিছুটা, আমরা যেমন হঠাৎ করে 15-16 বছরের যে ত্যাগ তিতিক্ষা, গুম, খুন, রাহাজানি, নির্যাতন, আজকে গুম কমিশনের রিপোর্ট দেখেন, এগুলোর থেকে যে আমরা হঠাৎ করে যেমন অনেকে বলে চলে গেলেন, মানে বলতে বসলেন, বলার পরে ক্রেডিট নেওয়া শুরু হয়ে গেল, কে আমরা আগে ছিলাম। কিন্তু এটা যে দেখেন ম্যাডাম জিয়ার কন্ট্রিবিউশনটা এখানে কত সিগনিফিক্যান্ট। যদি ম্যাডামকে তো অফার দেওয়া হয়েছিল, উনি তো
লন্ডনে ছিলেন, এখান থেকে গিয়ে তো উনি হাজিরা দিলেন। হুম। উনি যদি থাকতেন এখানে, তাহলে তো আর হাজিরা- তাহলে এখানে বিরোধী মত বলতে যে একটা কিছু জীবিত ছিল, থাকতো এটা না। থাকতো না, ম্লান হয়ে যেত। আর যদি এটা ম্লান হয়ে যেত, তখন কিন্তু ছাত্র বলেন, শ্রমিক বলেন, সাধারণ জনতা বলেন, সাহস পেত। এই যে সাহসের স্পিরিট যেটা, সেটা আসতো কিন্তু না। অনেকটা হয়তো আসতো, আরো সময় লাগতো। আমি বলবো না একেবারে আসতো না, তো সময় লাগতো। এই যে ওনার একক স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসে আমি যেটা বলছিলাম যে অনেক কন্ট্রিবিউশন আছে, অনেক পলিটিশিয়ানদের ভুল ত্রুটি থাকে, কিন্তু ম্যাডাম যদি একটা কথা বলতেন, তারা হয়তো কমিটমেন্ট দিতেন, সেটা উনি ক্যারি অন করতেন। এটা এই যে আস্থার জায়গা, ভরসার জায়গা, এটা কিন্তু ইন্টিগ্রিটি থাকার কারণে মানুষ দেখছে যে উনি তো কম্প্রোমাইজ করেন নাই। কিসে কম্প্রোমাইজ দুনিয়াতে, পলিটিক্স ইজ আর্ট অফ কম্প্রোমাইজ। অন দ্য আদার হ্যান্ড, সকালে এক কথা বিকালে কথা, দিস নট এ কম্প্রোমাইজ, এটা হচ্ছে মানে টুইস্টিং করা। আমি একটা লাইনে বলি একটা জিনিস, দেখেন 81-এর পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাদাতকে হত্যা করা, সাদাত বরণ করার পরে এই যে জাতীয় পার্টি, পলিটিক্স ওরা করুক, পার্সোনালি আই ডোন্ট কেয়ার, পলিটিক্স যে কেউ করুক, আসিয়া আমার কথা হচ্ছে যুক্তি দিয়ে তার বক্তব্য দিয়ে আসুক না জনগণের সামনে, অসুবিধা কি? কিন্তু দিস ইজ কমপ্লিটলি প্লান্টেড বাই ইন্ডিয়া, এই পার্টিটা। কারণ দেখেন ওরা দিল 18 দফা, বিএনপি ছিল 19 দফা। তো এটা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তো একজনই, এরশাদ তো চাইছিল উনি কি হইতে জিয়াউর রহমানের মতো পলিসিগুলো দিয়ে। এই যে প্লান্টেড হওয়ার পরে এই বিএনপিকে কীভাবে, আমি এটা আর রিপিট করতে যাবো না, এখান থেকে ওনার ইন্টিগ্রিটির মাধ্যমে এই যে কিছু পয়েন্টে ম্যাডাম কম্প্রোমাইজ করেন নাই, না, এই ইন্টিগ্রিটির ক্ষেত্রে এটাই ওনাকে সবার সাথে আমি মনে করি বিশ্বাসের জায়গাটুকু ধরে রাখতে পেরেছিল। এবং উনি কন্ট্রোল করতে পারতেন। বড় জিনিস যেটা আমি মনে করব, আমরা 71-এর মুক্তিযুদ্ধের যে স্পিরিট অথবা যে আমাদের আকাঙ্ক্ষা ছিল, আকাঙ্ক্ষা আওয়ামী লীগ ওখান থেকে অনেকে দূরে সরাই দিয়েছিল আমাদেরকে, কিন্তু বেগম ম্যাডাম যেটা ক্যারি অন করছেন, প্লাস বাংলাদেশের এই ভৌগোলিক সীমানার জন আকাঙ্ক্ষাটা কি, আমরা ধর্মবিরোধী না, জি, আমরা ধন্যবাদ। ধর্মভিত্তিক মানে দলের প্রতি অনেকের রিজার্ভেশন থাকতে পারে, কে দল করবে কী হবে এটা অন্য জিনিস, কিন্তু ধর্মীয় মূল্যবোধের প্রতি ওনার যে একটা রেসপেক্ট, সেটা শুধু মুসলমান ধর্মের না, সকল ধর্মের প্রতি ওনার আনুগত্য ছিল। সহানুভূতিশীল মূল্যবোধের প্রতি যে ওনার একটা রেসপেক্ট ছিল। এবং যারা দেশের প্রতি কন্ট্রিবিউশন করেছে সবার প্রতি, আহমদ সোফা বলেন, ওনারা তো আর বিএনপি করতেন না, এবিএম মুসা সম্ভবত আওয়ামী লীগের সাংবাদিক ছিলেন, ওনাকে তো শেখ হাসিনা তুরাই খেয়ার করে দিল। এই যে ব্যারিস্টার রফিকুলও একসময় যদিও দুই নেত্রীর পক্ষে লড়াই করেছেন, কিন্তু আওয়ামী লীগ তো কী করে না, শেখ হাসিনা বিশেষ করে, কিন্তু ম্যাডাম যে কিন্তু সবাইকে সম্মান করেছেন। এই জায়গাটুকু আমার মনে হয় নতুন প্রজন্ম তারা শিখবে। এবং এই যে ওনার হয়তো উনি খুব সংকটাপন্ন অবস্থায় আছেন, সবার একটা যে সম্মান এবং সবার প্রতি যে পাচ্ছেন, একটা রিওয়ার্ডটা পলিটিশিয়ানরা যে পলিটিক্স করলে অনেক ত্যাগের কারণে মানুষের মনিকুটায় জায়গা করে নেওয়া যায়, এই প্রজন্মটা দেখলো। এবং আমি মনে করি এটা অনেক দূর ওনার স্পিরিটটাকে, ওনার ত্যাগের কারণে আমরা মনে করি এই প্রজন্ম অনেকদিন ক্যারি অন করতে। ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান। আমি যেতে পারছি নাজির আহমেদ, আপনার কাছে একটা কথা, আপনার মনে আছে 15 ফেব্রুয়ারি নির্বাচন, আমার মনে হয় এই কথাটা আপনি আনছিলেন মনে হয় একটু আগে, আমার এখনও মনে আছে। আমি এই টকশোতে বসেই 14 সালের নির্বাচন এবং 14 সাল এবং 18 সালের, স্পেশালি 14 সালের নির্বাচনের জন্য তৎকালীন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বলেছিলেন একটা কথা ক্লিয়ারলি, যে এটা হচ্ছে মানে সংবিধান রক্ষার নির্বাচন, যে আমরা নির্বাচন তো দিতে হবে, সংবিধান রক্ষা করতে হবে, তো করে আমরা আবার একটা নির্বাচন সেম। আর বেগম খালেদা দিয়ে তখন কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে একটা প্রবলেম হচ্ছে, এবং উনিও বলছে আমি নির্বাচন দিয়ে দেবো, যেহেতু জনগণ চায় এটা আমি দিয়ে দেবো, আপনার মনে আছে কিনা। এবং উনি একটা অধিবেশন করে সাধারণত উনি আরেকটা রি-ইলেকশন কল করছেন। আর অন দ্য আদার হ্যান্ড আরেকজন প্রধানমন্ত্রী, তিনি সময় রক্ষার নির্বাচন, নিয়ম রক্ষার নির্বাচন এবং যে কনস্টিটিউশন রক্ষার নির্বাচন, দুজনের মধ্যে যে পার্থক্যটুকু আপনি কীভাবে দেখেন? রাজনীতিতে দ্বিমত থাকবে, ভিন্নমত থাকবে, এবং ভিন্নমত থাকা, একাধিক মত থাকা বরং বিউটি অফ ডেমোক্রেসি। বিএনপি অনেক ভুল করেছে, করতে পারে, রাজনৈতিক দল হিসাবে করতে পারে, করা স্বাভাবিক। আপনার যদি গত 40 বছরের ইতিহাস টানেন, আপনি দেখবেন যে প্রতিটা দলের অনেক ভুল আছে। কিন্তু কিছু জিনিস আছে যেগুলা
মানে বুলের ঊর্ধ্বে। যেমন মনে করেন শহীদ জিয়ার যে কিছু জিনিস আছে এগুলো যদি বিএনপি ধারণ করতে পারে কখনো পথহারা হবে না। তার প্রবাদ সম সততা, আপনি শহীদ জিয়াকে আওয়ামী বলয় দেখতে পারে না, অনেকে তার বিরোধীরা দেখতে পারে না, কিন্তু কেউ কি কোন তার সততার ব্যাপারে কখনো প্রশ্ন তুলতে পারে নাই? একেবারে মানে জীবন্ত এভিডেন্স আমাদের সামনে। উনি যখন শহীদ হলেন তার কি ছিল? এই যে প্রবাদ সম সততা যদি ধরে রাখতে পারে বিএনপি কিন্তু রাইট ট্র্যাকে থাকবে। এরপর দেখেন বাংলাদেশের জাতীয়তাবাদ, এটা একটা ইউনিক একটা ফিলোসফি। আপনি চিন্তা করতে পারেন আমরা ইংল্যান্ডে বসবাস করছি, এখন যদি সবাই ইংলিশ বলতো তাহলে কিন্তু স্কটিশ, ওয়েলস, আইরিশ ওরা কিন্তু যুদ্ধ ঘোষণা করতো। ভাষার ভিত্তিতে কোনোদিন জাতীয়তা হয় না, ইংরেজি ভিত্তিতে জাতীয়তাবাদ হবে না। তো তাহলে তো ইংল্যান্ডের ভাষা হচ্ছে ইংলিশ, আপনার অস্ট্রেলিয়ার ভাষা হতো ইংলিশ, আমেরিকার ভাষা হতো ইংলিশ। একটা ইউনিক ফিলোসফি বাংলাদেশকে ঐক্যবদ্ধ করার জন্য শহীদ জিয়া নিয়ে আসছেন, যার প্র্যাকটিক্যালিটি এখনও বিদ্যমান এবং অনাগত ভবিষ্যৎ বাংলাদেশ যতদিন থাকবে এটা থাকবে। এরপরে দেখেন স্বাধীনভাবে মাথা উঁচু করে নিজের পায়ে দাঁড়ানো, কারো গোলামি নয়, পার্শ্ববর্তী বড় দেশের গোলামি নয়, এই যে তার দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরে দেখেন বাংলাদেশে কোনো কোনো বন্যা হয়, কিন্তু উনি যে খালকাটা কর্মসূচি শুরু করেছিলেন 70s-এ, এই যে কয়েকটা ইউনিক জিনিস বললাম, এগুলো যদি ধারণ করতে পারে বিএনপি কখনো কি বলে পথহারা হবে না। আরেকটা ম্যাডাম জিয়া এবং শহীদ জিয়ার মধ্যে এটা ছিল যে সমালোচনা তারা সহ্য করতে পারতেন। একটু আগে যে সিরাজ ভাই বলছেন যে ডক্টর মোশাররফ হোসেন সাহেব, ব্যাপারটা ছিল টিএসসিতে একটা মিটিং চলছিল এবং উনি ছিলেন নতুন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, নতুন টিচার, এবং কড়া সমালোচনা করে শহীদ জিয়ার বক্তব্য দিয়েছেন। বিসি আটকে দিয়েছেন এভাবে, কিন্তু শহীদ জিয়া বলছেন না, লেট হিম। উনি শেষ করছেন, বাসায় চলে গেছেন। তার সহকর্মীরা তাকে অ্যাডভাইস করেছে 3-4 দিন আপনি বাসায় থাকবেন না, ভাই ধরে নিতে পারে। আপনি প্রেসিডেন্টের সামনে যেভাবে অমূলক কথা বলেছেন, কিন্তু সেই ব্যক্তি দেখেন ইতিহাসের বিএনপির খান্ডারির মতো এক্স্যাক্টলি শাহিদুর রহমানের সময় আসে। আপনি দেখেন সাইফুর রহমান সাহেব অনেকটা বেগাড়া টাইপের প্রফেশনাল, ইংরেজি এবং সিলেটি ছাড়া কিন্তু ভালো বাংলা পারে না, কিন্তু বাংলাদেশের অর্থনীতির বিদ রচিত হয়েছে তার মধ্যে। এই যে ক্রিমদেরকে হান্টিং করা, এটা শহীদ জিয়ার ক্রেডিট। এরপরে দেখেন আপনি একটু আগে বলছেন যে সিরাজ ভাই বলছেন বাংলাদেশের একটা বেস্টের ইন্টারেস্টের গ্রুপ আছে যারা ওই যে ব্রিটিশ নাগরিক, দ্বৈত নাগরিক বলে ঠেলে দিতে চায়। আপনি চিন্তা করতে পারেন আধুনিক বিশ্বে যেখানে কানাডার প্রাইম মিনিস্টার 3টা দেশের নাগরিক, ব্রিটিশ, আইরিশ এবং কানাডা। তো কানাডার প্রাইম মিনিস্টার হতে পারে 3টা দেশের নাগরিকত্ব নিয়ে, বাংলাদেশে আপনি দ্বৈত নাগরিক নিয়ে এমপি হতে পারবেন না, কিন্তু বিচারপতি হইতে পারবেন, প্রধান বিচারপতি হইতে পারবেন। এবং বাংলাদেশের আমি বলি বাংলাদেশের এখন সবচেয়ে কম্পিটেন্ট বিচারপতি হচ্ছেন বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতি, বাই বার্থ ব্রিটিশ সিটিজেন, কিন্তু এমপি হতে পারবেন না। এটা রিড করে না কেন কেউ? রিড করে না, হবে না, কিন্তু এই যে বললাম যে ফিলোসফি এবং আটকে মানে বিদেশ থেকে আপনি বিদেশ থেকে না আসিও না। ডক্টর মাহাতির মোহাম্মদ এসে এখানে ট্যালেন্ট হান্টিং করতেন, এলএসসিতে উনি সেমিনার করতেন। হ্যাঁ, কিন্তু জিয়াউর রহমানের এই টেন্ডেন্সি ছিল। এই যে বললাম যে আগে যে হিজবুল বাহারি নিয়ে গেছেন, যারা ইন্টারমিডিয়েট স্ট্যান্ড করতো তাদেরকে নিয়ে গেছেন। তো এই যে বললাম যে ট্যালেন্ট হান্টিংয়ের ব্যাপারটা, এখন দেখেন বেগম জিয়ার একটা বড় গুণ ছিল তার ব্যক্তিত্ব ছিল। যখন 4 দলীয় জোট বা 20 দলীয় জোট বলেন, পাওয়ারফুল একটা জোটের একজন লিডারকে বলছিলাম যে আপনারা যখন মিটিংয়ে যেতেন কীভাবে দেখতেন, তখন ওনার কমেন্টটা কোট আনকোট অত্যন্ত ব্যক্তিত্বশালী মহিলা। আমরা যখন যেতাম তার পিএসকে বের করে দিতেন। আমাদের সবাইকে উনি কনভিন্স করার মতো তার এবিলিটি আছে। ব্যক্তিত্ব মানুষকে সম্মানের আসনে নিয়ে দেয়। আপনি দেখেন ওই যে তথাকথিত একজন বিজ্ঞানীর নাম বলে উনি 5,500 নাকি নাম বলে কি কথা বলে, কি তার আকপিস ঠিক নাই, কিন্তু ফুলে পাপিয়ে অনেক কিছু বানিয়ে ফেলা হয়েছে। কিন্তু আপনি কথা বললে হাসবেন, ভালো বাংলা বলতে পারেন না, অথচ
উনি নাকি একবারে পুরা ইন্টারনেটের কিটি আবিষ্কার করে গেছে। পার্সোনালিটি তার সাথে আপনার কন্টেম্পোরারি তারেক রহমানকে মিলান, আকাশ পাতাল পার্থক্য। কোথায় লিভারপুল আর কোথায় ফকিরাপুর। তো আপনি যদি বললাম ব্যক্তিত্বের কারণে আপনি মেন্টাল ডিসঅর্ডার, হ্যাঁ ব্যক্তিত্বের কারণে মানুষকে আপনি আশেপাশ থেকে সরাতে পারবেন না যদি আপনার সেই লিডারশিপ কোয়ালিটি থাকে। এবং লিডারশিপ কোয়ালিটি ইউনিক কোয়ালিটি, ব্যক্তিত্ব হচ্ছে সেটার প্রধান গুণ। এরপরে বিবিআইপির ব্যাপারে একটা কথা আসছে, আমি বলবো যে আসলে বেটার লেট দেন নেভার। দেরিতে হলেও দিয়েছেন, এইটাকে আমরা সাধুবাদ জানাই, তবে আগে দিতে পারতেন। আগে দিলে উনি দেখে যেতে, মানে উনি এখন তো এখানে আগে দিলে ভালো হতো। তবে যেটা আমি মনে করি আর কি, যে গত কয়েকদিনে যে এবেকেয়ারের যে আশেপাশের যে অবস্থা, যেভাবে জনতার দল নামছে এবং দিক বেদিক ছুটাছুটি করে মানুষ দেখতে যাচ্ছে, পলিটিক্যাল পার্টিজরা দেখতেই হবে, এরপরে জনতার যে স্রোত, ওইটাকে কন্ট্রোল করার জন্য একটা প্রশিক্ষিত বাহিনীর দরকার আছে। কোনো বড় ধরনের যদি কোনো কিছু ঘটে, তারপরেও কন্ট্রোলিংয়ের ব্যাপার আছে। 18 কোটি বলে মানুষ কিন্তু বাংলাদেশে 20 কোটির উপরে আছে, এবং সম্ভাব্য তারেক রহমান সাহেব হয়তো দেশে যেতে পারেন অচিরেই। তার জন্য একটা প্রস্তুতি হিসাবে দরকার আছে। আমি মনে করি সব কিছু মিলিয়ে তারা দিয়েছেন, তবে এই জিনিসটা আগে দিলেও পারতো। আরেকটা কথা, তারপরেও এটা লেট দেন নেভার। কি বলতে চাইছিলেন? না আমি আপনাকে, আপনি শেষ করেন তারপরে আমি কোশ্চেনটা বলে না, আমার কথা একটা জিনিস যে জিনিসটা সেটি হচ্ছে যে আমি কালকে না পরশু একটা ফেসবুকে স্ট্যাটাসে দেখলাম, মনে হয় একটা যারা, সে তো বিএনপি করে না, এবং তার স্ট্যাটাসটা এরকম ছিল যে বেগম জিয়া তাকে দেখা মাত্রই সেনাকুঞ্জে বলছেন দেশ থেকে যাবা না, দেশে থেকো, দেশের জন্য কাজ করো। অথচ মানে অন্য কেউ হলে কি বলতো, যে তার আবেগটা এরকম যে উনি দেশকে কতটুকু ভালোবাসে এবং দেশে থেকো। আমি এখন পর্যন্ত আর অন্য কোনো পলিটিশিয়ানের মধ্যে এই ধরনের, মানে এই যে আপনি অন্য পলিটিক্স করেন, দ্যাটস নট এ প্রবলেম, বাট আপনি তো কাজ করবেন কার জন্য? বাংলাদেশের জন্য। এই আকাঙ্ক্ষাটুকু বা এই ফিলিংসটুকু কতজন পলিটিশিয়ানের মধ্যে আছে? এটাই বললাম যে বেগম জিয়ার উত্থান বা এই কোয়ালিটি হঠাৎ করে উদিত হয় নাই। সে যেটা বলছেন যে এরশাদ সাহেব যখন কু করলেন, ব্লাডলেস কু যেটা, তখন দলটা একেবারে বঙ্গুর হয়ে গেছে, মানে ইউনাইটেড করার মতো কোনো শক্তি ছিল না, এবং যারা আশেপাশে ছিল তারা কিন্তু বিক্রি হয়ে গেছে এবং পরবর্তীতে যাত্রীবাড়িতে চলে গেছে। কিন্তু একেবারে একজন বধূ মানে তার কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু কিভাবে এসে হাল ধরেছেন। হাল না শুধু বাংলাদেশের, এখন আপনি দেখেন এরশাদের যে মিলিটারি রুলটা কত রুথলেস ছিল, কিন্তু তার সামনে চ্যালেঞ্জ করে 9টা বছর আন্দোলন করে একেবারে 91 সালে যখন নির্বাচন হয়েছিল, অন্য দলের তারা একবারে মন্ত্রী এবং ঠুসা বানিয়ে ফেলছিল ক্ষমতায় কে কোন মন্ত্রণালয় নেবে। আচ্ছা, আমাকে দুলিশাত করে বিএনপি পাওয়ারে গেল এবং আজকের অবস্থা প্রধানমন্ত্রী শেখ হাসিনা একেবারে। নাজবেদ, আপনাকে ধন্যবাদ। আমি জাস্ট দুটো বিষয় নিয়ে আলাপ করে আমরা শেষ করতে হবে। আমি প্রথমেই মুজিবে আপনাকে যাচ্ছিলাম যে বেগম খালেদা জিয়া, দুটো জিনিস, একটা হচ্ছে যদি উনাকে বিগত সরকার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিতে, অনেকে ট্রাই করছে, অনেকে রিকোয়েস্ট করছে, আমরা পার্লামেন্টে অনুষ্ঠান করছি যে বেগম জিয়াকে এনিহাও বিদেশে, লন্ডন দরকার নেই, যে কোনো দেশে পাঠানো হোক। এখন কথা আসতেছে উনাকে ফয়জান, ওনার মানে শরীরে ফয়জান দেওয়া হয়েছে। ইজ ইট ট্রু? আই ডু বিলিভ সো, বিকজ এটা যখন ঘটনাটা ঘটে, ওনাকে অ্যারেস্ট করার পর, ওই যে নাজিবউদ্দিন রোডে যে জেলে রাখা হয়েছে, মানে যেটাতে উনি জেলে যাওয়ার পরে বা সাব জেল হোয়াটএভার, ওই সময় লন্ডন থেকে আমরা একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে, কারণ রাশিয়ার যে অপোজিশন লিডার ছিল তাকে পরবর্তী জার্মানিতে আসছিল, পরে তো মারা গেলেন উনি, ওইটা রেস্ট ধরে আমরা বলছিলাম যে ম্যাডাম জিয়াকে স্লো পয়জনিং। এটা দেখেন, এটা মেডিকেলি প্রুভেন। কীভাবে প্রুভেন? লিভার সিরোসিস এই রোগটা কিন্তু ওভারনাইট হয়ে যায় না, মিনিমাম এটা 15 বছর ধরে এটা কন্টিনিউ করতে পারে, এবং এটা হঠাৎ করে যে 1 বছর আগে ধরা পড়লো, ওনা কিন্তু 2 বছর আগে এটা বা 3 বছর আগে সম্ভবত ধরা পড়ে নাই। তাহলে এখান থেকে একটা ডেফিনেটলি আমাদের যে সন্দেহ ছিল তার ভিতরে অকাট্য প্রমাণ মিলিয়ে যে ওনাকে এমনভাবে কিছু করা হয়েছিল যার কারণে কিন্তু
এতদিন পরে মানে হঠাৎ করে এই মানে এটা অন্য কিছু মানে ইনজেক্ট করার মাধ্যমে এটা ধরা পড়লো, নাহলে যদি লিভার সিরিজ থাকতো আমার মানে যেটা হলো এটা আগেই ধরা পড়ার কথা ছিল, আগে ধরা, কারণ এটা যদি আপনি তার রেকর্ড দেখেন তাহলে হঠাৎ করে 2 বছরের মাথায় এটা ধরা পড়ে না, এটা হচ্ছে একটা। এবং একটা জিনিস দেখেন, ম্যাডাম জিয়া একজন বয়োবৃদ্ধ বাংলাদেশের মুরব্বী, সাবেক প্রধানমন্ত্রী, উনাকে এটা কিসের মামলায় 2 কোটি টাকা টিমের সকল যারা বললো তারা ওটা কিন্তু টাকাটা ছিল। তো এইটার লেগেসি আপনাকে ক্যারি অন করতে হবে। এইটা আমাদেরকে, এই যে বললাম, এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট আসার পরে ফ্যাসিবাদ বিরোধী যে আমরা শক্তিসমূহ তাদের ভিতরে একটা অলিখিত অঘোষিত কম্পিটেন্স হয়ে গেল ক্রেডিট নেওয়ার। তো এখান থেকে কিন্তু আমরা কিছুটা তিক্ততা আসছে। ধরুন ডেমোক্রেসি তো বললাম রাষ্ট্র শহীদ জিয়াউর রহমান মাল্টিপার্টি ডেমোক্রেসি উনি শুরু করলেন, আমাদের ডেমোক্রেসি থাকবে, কিন্তু কিছু জায়গায় আমাদেরকে মানে ইউনাইটেড থাকতে হবে। এটা জিয়াউর রহমান শুরু করছিলেন, ম্যাডাম যা ক্যারি অন করছেন, এখন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার বক্তব্যগুলো দেখেন, আমরা কিন্তু তার অনুপ্রেরণা অথবা তারই লেগেছে আমরা ক্যারি অন করতে দেখি। কিন্তু কেন জানি আমাদের ভিতরে কে আগে ছিল, কে পিছিয়ে ছিল, কে আমরা হয়তো এখানে বিএনপির কন্ট্রিবিউশন নাই, অমুকের আছে। দেখেন কোনো কিছু জিনিস আমার বডি যেরকম হাত পা ব্রেইন সবগুলো মানে আলাদা আলাদা ফাংশন আছে, কিন্তু এটা ইন্ডিভিজুয়ালি আমরা কেউ একক কিছুই না, সবাই একটা কালেকটিভলি একটা আমরা হিউম্যান বিং। সিমিলারলি একটা মানে 11 জন ফুটবল প্লেয়ার ছাড়া শুধুমাত্র একজন মেসিকে দিয়ে গোল দেওয়া হয় না, আসলে আমরা কমন এগুলা কমন এইটা করাতে কিন্তু আমরা কিছুটা আমাদের মূল জায়গায় আসতে হবে। আজকে অনেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কিছু বক্তব্য দিচ্ছেন, সত্যিকার অর্থে কি আপনাদেরকে অনেক কিছু হয়তো বা প্রকাশ্য বলা যায় না, বললে পলিটিক্যালি বলতে পারেন যে আপনি কি তাহলে ভয় পাচ্ছেন, কি করতেছেন, এই ফ্যামিলিটাকে ধরে রাখতে হবে। আমি বললাম আমি শুধু বিএনপি সমর্থন করি বিদায় না, 71-এর 25শে মার্চের ঘোষণা, আজকে গত কিছুদিন কয়েক বছর আগে সৌদি আরবের মিলিটারি প্রধান ইন্ডিয়াতে গেছিলেন, ওনার পিছনের ছবিটা ছিল যে নিয়াজির কাছে আত্মসমর্পণের যে ছবিটা এখন আছে ইন্ডিয়ার যে আর্মি অফিসে, ওদের কিন্তু নিয়াজির কাছে অরোরার কাছে নিয়াজির আত্মসমর্পণের, এটা কিন্তু তাহলে যুদ্ধটা কি আমরা পরে দেখছি, ইভেন বর্তমান যে নরেন্দ্র মোদীর টুইট থেকে আমরা দেখছি যুদ্ধটা পাকিস্তান ভারতের যুদ্ধ বলে ওরা, তাহলে আপনাকে বুঝতে হবে এই জিয়াউর রহমানের লেগেসি 25 মার্চের স্বাধীনতার ঘোষণা এখান থেকে যদি সরাই দেয় ওরা, ইন ফিউচারে হু নোজ আপনার বলে দিবে এটা তো যুদ্ধ করে আমরা স্বাধীন করছিলাম। তাহলে আমাদের ভিতরে মতবিরোধ থাকবে, মত পার্থক্য থাকবে, একটা জায়গায় আমাদের ইউনাইটেড থাকতে হবে সবার বৃহত্তর স্বার্থে। এই ভৌগোলিক সীমানাকে অক্ষুণ্ণ রাখতে হলে এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে আমরা একটা সার্বভৌম স্টেট হিসেবে আমরা যদি বেঁচে থাকতে চাই, আমাদের কিছু বাস্তবতা অস্বীকার করতে পারবো না। আমরা জাস্ট 30 সেকেন্ড সময় বেশি নিয়ে আমি সরি আছি সবার কাছে, এরা আমাদের বিজ্ঞজন। এই দেখেন ইউরোপিয়ানের ভিতরে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর ভিতরে যে বর্ডারে এত সমস্যা না, কারণটা কি ওরা 100 বছরের অধিক গৃহযুদ্ধের পরে একটা সেটেলমেন্টে আসছে, আমরা কিন্তু সেটেলমেন্টে আসি নাই। আমাদের সাম্য এবং আমাদের যে স্বতন্ত্রবোধ, আমাদের অধিকারটুকু সম্পূর্ণ আমরা পাই নাই। আমরা এই যে জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা বিভিন্ন কমেন্ট দেখি না, অনেকের তো কমেন্ট দেখছি শুনছি প্রপাগান্ডা দেশের বিরুদ্ধে। তো এই ক্ষেত্রে আমি সবার কাছে আহ্বান জানাবো, ভুল ত্রুটি বিএনপির আছে, থাকবে দল হিসাবে, কিন্তু একটা জায়গায় আমরা যত বাংলাদেশের সার্বভৌমর সিম্বল হিসাবে শুধু রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফ্যামিলিকে যদি আমরা ধরে রাখি আমাদের লাভ হবে। এবং যারা আমাদের শত্রু বলি অথবা চ্যালেঞ্জিং ডিপ্লোম্যাটিক অপোনেন্ট বলি, যেভাবে বলি না কেন, তাদের টার্গেটটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ফ্যামিলি। এইটাকে এখান থেকে যদি দূরে সরাই দেয়, আমাদের ভবিষ্যতে ইতিহাসটা ওরা অন্যভাবে লেখার চেষ্টা করবে। ধন্যবাদ ডক্টর মুজিবুর রহমান, এই আহ্বান রাখবে। এবং ম্যাডাম যার জন্য যারা সবাই দোয়া করতেছেন, কোনো সন্দেহ নাই, আমি সবার জন্য দোয়াটা কন্টিনিউ করতে বলবো। আল্লাহ যেন ওনাকে লাভ করেন এবং উনি আবারও আমাদের এই গণতন্ত্র উত্তরণের পথটা একটু হলো কিছুদিন হলো দেখে যেতে পারেন। জি, জনাব আব্দুল কাদের সালেহ সাহেব, ডক্টর মুজিবুর রহমান ক্লিয়ার করছেন এই যে
যে বিষ প্রয়োগ করা হয়েছে। এবং আরেকটি কথা উনি বলে ফেলছেন, ডক্টর ইউনূস সাহেব কয়েকদিনে বলছেন স্বাধীনতার ঘোষক নিয়ে আমরা এত তর্ক বিতর্ক করছি, দ্য রিয়েল ট্রু যেটা, এটা হচ্ছে এটা কফির মগ, কিন্তু না এটা মগ না বলতে পারে। তো স্বাধীনতার ঘোষক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট। এই দুটো বিষয় আমি আপনার কাছে জানতে চাচ্ছিলাম, হোয়াট উইল হ্যাপেন। আরেকটা কথা যে এই যে যদি সত্যি সত্যি বিষ প্রয়োগ করা হয়, বাংলাদেশে 18 কোটি মানুষ যখন যেমন আজকে বেগম খালেদা জিয়ার জন্য কাঁদতেছেন, যদি তারা রিয়েল ট্রুটা জানে যে বেগম জিয়াকে স্লো পয়জন দেওয়া হয়েছে, এই 18 কোটি মানুষ শেখ হাসিনাকে সারা জীবন ঘৃণা করবে কিনা? নিঃসন্দেহে এটা যদি এরকম হয়ে থাকে অবশ্যই ঘৃণা করবে এবং ইতিহাসের কাছে তাকে জবাবদিহি করতে হবে সবসময়ের জন্য। এবং রাজনৈতিক বন্দী রা সবসময় কিন্তু এই ধরনের কিন্তু আপনার স্লো পয়জনিং বা টার্গেট কিলিংয়ের শিকার হয়েছেন। এটা ওয়ার্ল্ড ওয়াইড এটা আছে, বাংলাদেশেও কিন্তু এটা আছে। যারা রাজবন্দী বা পলিটিক্যাল রিজনে যাদেরকে বন্দী করা হয়েছে, তো এবং এখানে স্লো পয়জনিংয়ের ইস্যুটাকে কিন্তু আসলে মানে এটা যে আশঙ্কাটা আমরা তো আর দেখি নাই, আমরা ক্যালকুলেট করতে পারি। সেকে ইভ্যালুয়েট করলে আমরা যেটা বুঝি যে এখানে একটা সম্ভাবনা ছিল। এর মধ্যে যেমন একটা বাস্তব উদাহরণ আমরা দেখলাম যে এখানে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি, তাকে যখন আপনার লাস্ট মোমেন্টে ওনাকে যখন হাসপাতালের বেডে নেওয়া হলো, উনি খুব সুস্থ ছিলেন, উনি হাসি মুখে তার যারা তাদের সাথে কথা বলছেন। আফটার ওয়ান ডে হি পাসড অ্যাওয়ে। তো এটা এখানে অনেকে আশঙ্কা করছেন এবং তারা তদন্তের দাবি জানিয়েছেন যে তাকে এখানে এই সময় স্পেশাল ইনজেকশন পুশ করা হয়েছে এবং সেটা সেখানে কারণে মৃত্যু হয়েছে। তো এটা হচ্ছে আমরা যদি দেখি নাই, কিন্তু আমরা কার্যকারণ বিশ্লেষণ করে আমরা বলতে পারি যে এখানে এই সম্ভাবনাটা ছিল। বেগম জিয়ার ক্ষেত্রে উনি যেহেতু ওনাকে আসলে প্রতিশোধের কারণেই এবং জিঘাংসার কারণেই তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং জেলে পোরা হয়েছে। সুতরাং তাকে ফিজিক্যালি ড্যামেজ যদি করা যায়, তাইলে কিন্তু তার ইতিহাসটাকে করা যায়, মানে আটকে দেওয়া যায়। সেই কারণেই এবং শেখ হাসিনা কিন্তু বারবার কিন্তু তার শারীরিক অসুস্থতার বিষয়ে তিনি কিন্তু কটাক্ষ করেছেন অনেকবার, এবং লিভার সিরোসিসের কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন শেখ হাসিনা নিজের ভাষায়, যে এটা এই হিসাবে যে লিভার পচে যায় কি কারণে, ওই যে লাল পানি খাইতে হয়, আস্তাগফিরুল্লাহ। উনি এটা বলে লিভার সিরোসিস বেগম জিয়ার হচ্ছে বা আছে, শি নোজ, এটা তিনি তার ভাষণে বক্তব্য উল্লেখ করেছেন। সুতরাং আমরা এসব মিলিয়ে আমরা এই জিনিস আশঙ্কাকে আমরা উড়িয়ে দিই না। অবশ্য আজকাল টেকনোলজির যুগে কিন্তু এটা এই আশঙ্কা থাকবে না, এটা বের হয়ে আসবে। এবং বের হয়ে আসার পরে ধরুন এখন তো বাংলাদেশের মানুষ এই 16 বছরের জন্য শেখ হাসিনাকে ঘৃণা করে, অপছন্দ করে, এবং মানে 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 পার্থক্যটা কিন্তু যখন জানবে এই জিনিসটি, তখন কি হবে আপনি মনে করেন? হোয়াট উইল হ্যাপেন, হোয়াট ইজ নেক্সট? এটা হচ্ছে যে আওয়ামী লীগ তো ইতিহাস থেকে হারিয়ে যাবে। থ্যাংক ইউ। আমি এটাই আমি সিরাজ ভাই আপনার কাছে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বিষয়টা নিয়ে, স্বাধীনতার ঘোষণা নিয়ে আমার মনে হয় আপনি 5টা-6টা আমার সাথে নাজির ভাই টক শোতে অ্যাটেন্ড করছেন, যে ভাই তাদের কথা হচ্ছে যে স্বাধীনতার ঘোষণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেয় নাই, কিন্তু আমি বিএনপি কথা শুনবো না, আমি কারোর কথা শুনবো না। অন্তর্বর্তীকালীন সরকারের চিফ অ্যাডভাইজার ওই দিন সেনাকুঞ্জে ক্লিয়ারলি বলছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান। আমরা জানি যে আওয়ামী লীগের এত গায়ে জ্বালা কেন? আমি বুঝি না, মানে এটা এমন জিনিস আছে, কিছু কিছু বিষয় সাবজেক্ট একটু অবজেক্টিভলি দেখলে পরে এটার মানে ইয়েটা শেষ হয়ে যায়, আর্গুমেন্টটা শেষ হয়ে যায়। কিন্তু বিতর্ক মানে যখন নেগেটিভলি এটারে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তখন এটা বিতর্ক এত বাড়ে, তখন ওই যারা নেগেটিভ করতে চাচ্ছে তারাই ধরাশায়ী হয়ে যায়। প্রশ্নটা হলো আওয়ামী লীগ এবং শেখ হাসিনার যে গোষ্ঠী, এরা দীর্ঘদিন এই বাণীটা মানে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে, যার কারণে তারা তাদের নিজের আগ্রুমেন্টটাই তারা ধরাশায়ী হয়ে গেছে। এটা দরকারই ছিল না। জিয়াউর রহমান ঘোষণাতে কোনো সময় বলেন নাই, দেয়ার ওয়াজ এ কারেকশন অলসো উইদিন দিস ঘোষণা, যে শেখ মুজিবকে উনি বাংলাদেশের লিডার হিসেবে বা সেই সময় স্বাধীনতার সংগ্রামের একটা অংশীদার হিসেবে তুচ্ছ তাচ্ছল্য করেন নাই। আমি জিয়াউর রহমানের সাথে যখন আমার ইন্টারাকশন হয় ছোটবেলায়, তখন আমার ধারণা আমার কমতি ছিল না, মানে শ্রদ্ধা মুজিবুর রহমানের প্রতি খুব কম শ্রদ্ধা ছিল না, অবশ্যই শ্রদ্ধা। কিন্তু যখন আমি নিজে দেখলাম কথার মধ্যে বঙ্গবন্ধু বলে উনি আচরণ মানে এটা করলেন বিভিন্ন ঘরোয়া বৈঠকে বিএনপির কিছু আলোচনার মধ্যে,
তখন আমি আরো রেসপেক্ট বেড়ে গেল জিয়াউর রহমানের প্রতি, আরো রেসপেক্ট বেড়ে গেল। আমি আরো কথাটা বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি। এই ধরনের কিন্তু ব্যক্তিকে- on the other hand- এই ধরনের ব্যক্তিকে তারা যেভাবে, আমার মনে হয় জিয়াউর রহমানের জীবন দশায় কোনো দিন শেখ মুজিবকে ছোটো করে কোনো কথা, গালি মন্দ এই সমস্ত কোনো কিছু করেন নাই। But তারা করছে। ইভেন শেখ হাসিনার আগমনটাকে উনি নিশ্চিত করেছেন যে হাসিনা যেন আবার ফিরে এসে বাংলাদেশে রাজনীতি করতে পারে। এটার ক্লিয়ার সাক্ষী হলাম যখন আমি হাসিনা যাওয়ার পথে, দেশে ফেরার পথে লন্ডনে যাচ্ছিল, লন্ডন ছিল হাসিনার বোন। লন্ডন আওয়ার পরে ব্রিকলেনে মিটিং করবে, তো ব্রিকলেনে মিটিং করলে 52.5 নামে একটা জায়গা ছিল, আপনার 12.5 52.5 নামে একটা, এটা হল ছিল আমাদের ইয়েতে হ্যানবার স্ট্রিটে। আর তখন মোটামুটি আমার উপস্থিতি থাকার কারণে, যে কোনো কারণে বিএনপি এখানে বিরাজমান এটা মনে হইতো আর কি। যদিও এর সাথে জনগণের আমলে একটু সময় লাগছে আমাদেরকে সামনে আসতে, বাট কারণ আওয়ামী লীগের একটা দুর্গ ছিল, স্বাধীনতার পক্ষের শক্তির দুর্গ ছিল এখানে। আমার নিজের আত্মীয় স্বজনই তো আওয়ামী লীগ করতেন, তো আমি এমন বিপদে ছিলাম, এই আওয়ামী লীগ বিএনপিকে প্রতিষ্ঠিত করা, বিএনপিকে সামনে নিয়ে আসা খুব চ্যালেঞ্জিং ছিল। বাট তাদের এই অ্যালার্জিটা কেন ছিল? আমার আওয়ামী লীগের লিডার তখন ছিল আতা খান নামে পরিচিত ব্যক্তি। উনি এসে আমার শাড়ির দোকানে 2 দিন আগে আসছে, লিডার কি হয়েছে, ওনার মাত্র এইভাবে কথা, লিডার আমরা নেত্রী আমি একটা মিটিং করতাম, আপনারা যদি একটু, আমি তো তখন জানতাম, কথা পরিষ্কার হয়ে গেছি, জিয়াউর রহমান তাকে আনার জন্য বলতে দিন, সব ধরনের অ্যারেঞ্জমেন্ট এরকম করছেন, কোনো বাধা দিবেন না ইত্যাদি। এটা ভারতের সাথে কথা হয়েছে, মানে ইয়ার সাথে কিনা তাদের ইন্দিরা গান্ধী তখন। সিরাজ ভাই, আমি শেষ করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, এই স্পেসটা তো আমরা দিছি, আমি তো কোনো বিরোধিতা করি, তাহলে তাদের অ্যালার্জি কেন? তো এই হলো, এইটা বললাম যে এটা আউট অফ কিছু মানুষের দুর্বলতা থাকে, তাদের নিজেদের অস্তিত্বর প্রশ্ন, এবং আমি কন্ট্রোল করতে জিয়াউর রহমানের মাজারটাকে, জিয়াউর রহমানের যে উঠাই ফেলবে। এবং আমি এখন তো বিজয়ের মাস, আমি একটু সময় নিচ্ছি, কন্ট্রোলকে রিকোয়েস্ট করবো। এখন তো বিজয়, আমি আসছি নাজির ভাই, এখন তো বিজয়ের মাস, স্বাধীনতা যুদ্ধের অবদান নিয়ে আমি বলবো, এবার বাংলাদেশ নিয়ে যদি আমি প্রশ্ন আনি, বাংলাদেশের জন্য কার অবদান বেশি ছিল? শেখ মুজিবুর রহমান সাহেব, জিয়াউর রহমান সাহেব? এটা কিন্তু ব্যাড এন্ড বাটার ইস্যু না এই জন্মর, এই প্রজন্মে, এই দুনিয়াতে এখন হলো যে ইকোনমিক যুদ্ধ চলতেছে, মানে অবভিয়াসলি যুদ্ধ তো বিরাজমান বিভিন্ন দেশে, বা পাওয়ার স্ট্রাগল হচ্ছে, এক দেশ আরেক দেশকে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের বিরাজমান, এবং কে কার বিশ্ব মরণদের অবস্থা কি, কিন্তু ইন রিয়ালিটি হলো বাংলাদেশের জন্য যেটা প্রয়োজন, জাতীয় ঐক্য। থ্যাংক ইউ। আমাদের আর বিভ্রান্তি করা, মানে বাগাবাগি করা, দল মত নির্বিশেষে আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে এডুকেট দেম, মেক দেম রেডি টু টেক দি চ্যালেঞ্জেস অফ দি। থ্যাংক ইউ সিরাজ ভাই, থ্যাংক ইউ। আমি যাচ্ছি নাজির ভাই আপনার কাছে, সেম কোশ্চেনটা আপনার কাছে, আমার সালেহ ভাইয়ের মতন আমি ভয় পাচ্ছি যেটা সালেহ ভাই লাস্ট স্টেটমেন্টে এক কথা বলে দিয়েছেন, যে যদি প্রমাণ হয় কোটি কোটি মানুষের ভালোবাসায় যিনি এখন সিক্ত, সবাই যিনি, আপনি একটু আগে বলছেন যে বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ যার জন্য দোয়া করছে, যদি প্রমাণিত হয় শেখ হাসিনা এই কাজের সাথে ইনভলভ ছিল, তখন কি হবে? শেষ যেহেতু দুইটা কথা বলবো, একটা হচ্ছে যদি প্রমাণ হবে কিভাবে, প্রমাণ তো করতে হবে, এবং ম্যাডাম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে প্রমাণ তো এখনই করতে হবে। এজন্য আমি আহ্বান জানাবো বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে বিদেশি তদন্ত সংস্থা এনে তাকে মেডিকেলি এবং ফিজিক্যালি চেক আপ করে এটা নির্ধারণ করা দরকার, ভবিষ্যতের স্বার্থে, ইতিহাসের স্বার্থে এবং ইতিহাসের দায়বদ্ধতার স্বার্থে। ম্যাডাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আমরা সবাই চলে যেতে পারি যে কোনো সময়, পরে আপনি চাইলেও পারবেন না প্রমাণ করতে, সুতরাং প্রমাণ করা এখন দরকার, এবং এটা ইতিহাসের স্বার্থে, বাংলাদেশের স্বাধীনতার স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে এটা জরুরি ভিত্তিতে করা দরকার, বিদেশি প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেলি এক্সপার্ট দিয়ে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের অত্যন্ত ঘটনাবহুল হবে, যা চিন্তা করা যায় না এমন কিছু ঘটনা হয়তো ঘটতে পারে বাংলাদেশে। সুতরাং জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখবেন, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান যখন গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করলেন, একটা দেশ হায়দ্রাবাদের কিছু অংশ দখল করে নিল, এটা কিন্তু ইতিহাসের অংশ।
সুতরাং আমরা 18 কোটি 20 কোটি মানুষ ঐক্যবদ্ধ থাকতে হবে। যে কোনো প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকলে তখন ওই যে অ্যাক্টরসরা যারা আছে, ষড়যন্ত্রকারী যারা আছে, তারা কিন্তু সুবিধা করতে পারে না। এজন্য জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি শেষ করে ফেলবো, আমি লাস্ট আমি just- 45 সেকেন্ড আপনার জন্য আমি শেষ করে ফেলবো। হ্যাঁ, আমি এটাই আহ্বান জানাবো এবং অনুরোধ করব, সেটা হচ্ছে বাংলাদেশে এখন সময়টা খুবই ক্রান্তিকাল, কারণ সবাই কিন্তু হাত গুটিয়ে নেয় এবং এটা যে আমরা ট্রানজিশন পিরিয়ডটা, গণতন্ত্র যে উত্তরণটা, এটা কিন্তু অনেকের চোখে ভালোভাবে ভালো নিচ্ছে দেখছে না, না, হুম। ভালো ঠেকছে না এবং ভালোভাবে নিবেও না, কারণ জনগণের জনআকাঙ্ক্ষা এই দেশের কোন দিকে এটা সবাই জানে, এটা ক্রিস্টাল ক্লিয়ার। শেষ করতে এই হবে। জনআকাঙ্ক্ষা যদি ক্লিয়ার না হতো তাহলে 14, 18, 24 এই বিনা ভোটের ইলেকশন দিনের ভোট রাত্রে হতো না আসলে। জি। অতএব আমি আহ্বান জানাবো, আমার সিরাজ ভাই ঠিকই বলছেন, জাতীয় ঐক্য বেসড অন হোয়াট, সভরেন্টি অফ বাংলাদেশ বেসড অন হোয়াট, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকবো। আগামী দিনের গণতন্ত্রের উত্তরণে আমরা কোনো বাধাগ্রস্ত হব না এবং আমরা জানি কে কীভাবে কী করতেছে। অতএব যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্থান, আমরা বলি 71-এর 25শে মার্চ থেকে শুরু করে ম্যাডাম জিয়া, এই যে লেগেসি থেকে যারা চায়, শেষ আমি করে আবারও বলবো বিএনপি এজ এ রাজনৈতিক দল হিসাবে ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু জিয়াউর রহমানের ফ্যামিলি, জিয়াউর রহমানের লেগেসি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ম্যাডাম জিয়া, শহীদ জিয়া যেরকম বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক হয়ে আছেন, আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে এই গণতন্ত্র উত্তরণের পথে যাতে সবার সাথে সবার সহযোগিতা পান এবং উনার যাওয়া এবং ম্যাডামের সাথে তার যে মা ছেলের যে দেখা হওয়া। বন্ধনটা, দেখা হওয়াটা, এটা আমরা ওনাদের ব্যক্তিগত উপরে ছেড়ে দিই এবং বাকিটুকু অনেক কিছু বলা যায় না। দেশপ্রেমিক হিসাবে আমরা যেন এই জিনিসটা নিয়ে Unity, thank ঘাটাঘাটি না করে আগামী দিনে উত্তরণে আমরা কিভাবে ঐক্যবদ্ধ থাকতে পারি, থ্যাংক ইউ, এই জিনিসটা সবার থ্যাংক ইউ ডক্টর আমাদের- মজিবুর সাহেব। সালেবে আপনার জন্য 1 মিনিট প্লিজ, লাস্ট কমেন্টস। লাস্ট কমেন্ট হিসেবে আমি তো বলতে পারি, এখন আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে ফোকাস করা যে বেগম খালেদা জিয়ার মানে রোগ মুক্তি এবং উনি যেন সুস্থভাবে ফিরে আসেন, সেটা কামনা করা। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেশের স্থিতিশীলতার জন্য দোয়া করি আল্লাহর কাছে, কারণ এই দেশটা বিভিন্ন সময় যত ষড়যন্ত্র এবং সংকটের মুখোমুখি হয়েছে, বর্তমানে বেগম খালেদা জিয়ার এই যে ক্রুশিয়াল মোমেন্টে পুরা দেশটা কিন্তু এখন একটা এরকম অনিশ্চয়তা এবং সংকটের মধ্যে পড়েছে এবং ভেরি vulnerable সিচুয়েশন ইন বাংলাদেশ নাও। এনি টাইম এনি মুভমেন্ট এনি ভাইরাস ক্যান অ্যাটাক ফ্রম এনি ওয়ে, যেটা আমরা জানি না কোত্থেকে আসতে পারে। সুতরাং এই জন্য সরকার, দেশবাসী সহ সবাইকে, দেশে এবং প্রবাসী যারা আছেন, তো সবাইকে কিন্তু আসলে ঐক্যের যে কথাটা এসছে, আমি সম্পূর্ণ এর সাথে একমত যে এই সময় যেন আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আর দেশ, ওই কথাটা মনে পড়ে আর কি, জিয়াউর রহমান সাহেব বলতেন, বেগম জিয়া বলতেন যে দলের চেয়ে দেশ বড় আর দেশের চেয়ে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তো এখন কিন্তু কোশ্চেনটা হচ্ছে দেশের, পারসন না। দেশ ইন দ্য ব্রিঙ্ক অফ অ্যাটাক ফ্রম দ্য সাম ওয়ে। তো এটা যে এই জন্য এটা এখন সবার স্বার্থে, দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে, দেশের অস্তিত্বের স্বার্থে আমাদের এক থাকা দরকার এবং আপনার এমন ধরনের কোনো কমেন্ট আমাদের পাস করা উচিত না। রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবেও আমাদেরকে দায়িত্বশীল ভূমিকা আমাদেরকে এখন নিতে হবে। প্রতিশোধের মানসিকতা নিয়ে আমরা কারোর সাথে যদি কথা বলি, প্রতিশোধকে উস্কে দিতে পারে। কাম সিচুয়েশনটা এখন ভেরি ইম্পর্টেন্ট এবং আমাদের মধ্যে, দেশের মধ্যে একটা এই কয়েকদিন এই স্থিতিশীল পরিবেশটা আমরা যেন বহাল থাকে সেটা, এবং দেশের যারা মিসক্রিয়েন্ট আছে তারা চাইবে দেশের যে একটা এই অস্থিতিশীলতা সৃষ্টি করতে এবং নানানভাবে নানান ধরনের নাশকতা তৈরি হতে পারে এখন বিভিন্ন দিক থেকে, যেটা আমরা জানি না, এমন নাশকতা তৈরি হয়ে যেতে পারে। এগুলোর ব্যাপারেও কিন্তু সরকার এবং নিরাপত্তা বাহিনী এবং দেশের জনগণ কিন্তু এর পাহারাদারি করা উচিত এবং করবেন, এটা আমি বিশ্বাস করি। বিজয়ের মাসে এটাই আমি বলতে চাই সর্বশেষভাবে, আল্লাহ যেন দেশকে হেফাজত করেন। থ্যাংক ইউ। সিরাজ ভাই, লাস্ট কমেন্টস। দেশের সংকট আমরা দেখতেছি, এটা ক্লিয়ারলি ভিজিবল, এবং আমাদের গ্রোথ, বাংলাদেশের অকণ্ঠতা মানে এবং শক্তিশালী হোক, অর্থনৈতিক অবস্থা সুদৃঢ় হোক, এটা কিন্তু আমাদের টোটালি ডাইরেক্টলি বলা যায়
যে আমাদের সারাউন্ডেড বাই একটা ফ্যাসিস্ট আর একটা ফ্যাসিস্ট রেজিম এখন বিরাজমান ভারতে, যাদের ক্লিয়ার ডেফিনেশন, এখানে কোনো লুকোচুরি করার কিছু নাই, তাদের ক্লিয়ার আছে হিন্দুত্ববাদী এজেন্ডা নিয়ে তারা মাঠে নামেছে এবং তাদের দেশের মধ্যেই এটা নিয়ে যথেষ্ট মানে অস্থিরতাশীল হয়েছে এবং এরা চাইবে না কোনো অবস্থাতে যে বাংলাদেশ যেন এই মানে একটা গড়ে উঠুক, বাংলাদেশ একটা জায়ান্ট হিসেবে গড়ে উঠুক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হোক, স্টেবল হোক, এরা চাইবে না এবং তাদের জন্য তাদেরই অস্তিত্ব সংকট হবে। যার কারণে বাংলাদেশের এই চাপ, বাংলাদেশের উপরে তাদের একটা নজরদারি যেটা চলতেছে, এইটাকে মোকাবিলা করার জন্য জাতীয় ঐক্যের বিকল্প নাই। এবং এই মুহূর্তে আমরা যা দেখতেছি লিডিং টু নির্বাচন, হুইচ ইজ প্রপোজড নির্বাচন, এখানে যে আমাদের বিভিন্ন দলের মধ্যে যে মানে দৌড়ঝাঁপ সৃষ্টি হয়েছে, যে কে ক্ষমতায় হারাই গেলাম, কে ক্ষমতায় যাবো, এই সমস্ত এগুলো যত বিরাজমান হবে তত মানে আমাদের পরাশক্তিকে আমাদের উপরে মানে যাপিত হওয়া সব ব্যবস্থাকে আমরা নিজেরাই তৈরি করে দিচ্ছি। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমাদের জাতীয় ঐক্য খুবই প্রয়োজন। দরকার। ধন্যবাদ। দেশ থাকলে দল থাকবে, দল থাকলে পলিটিক্স থাকবে। জি ধন্যবাদ সিরাজ ভাই। আমি যাচ্ছি নাজির ভাই, লাস্ট কমেন্টস আপনি। আবারও বলি, বাংলাদেশ অত্যন্ত ক্রান্তিকাল অতিক্রম করছে। আসলে আমি একটু আগে বলেছি যে আগামী কয়েক সপ্তাহ বাংলাদেশের জন্য খুব ঘটনাবহুল সময় হবে আর কি। তো আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ম্যাডাম জিয়াকে পুরো সুস্থ করে আমাদের মধ্যে আবার ফিরে নিয়ে আসেন। এবং বললাম যে এত দশকের পর দশক তার স্যাক্রিফাইসের পর যেন বাংলাদেশ গণতান্ত্রিক উত্তরণ হয়েছে, একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, এটা দেখে যেন যেতে পারেন। সব কিছুতে আমাদের জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে বৃহত্তর প্রশ্নে। ডেমোক্রেটিক কান্ট্রিতে ভেদাভেদ ফাইট থাকবেই, তবে এই ফাইট হবে আইডিওলজির, বুদ্ধিমত্তার, হেলদি কম্পিটিশন। এখানে লগি বইটা দিয়ে কোনো ফাইট নাই। তো এই যুদ্ধ চলতেই থাকবে, কিন্তু আমরা জাতীয় প্রশ্নে এক থাকতে হবে। একবার সীসাডালা প্রাচীরের মতো যদি ঐক্যবদ্ধ আমরা না থাকি, তাইলে শার্কের মতো একটা দেশ, শার্ক বলতে আমরা ওই যে সাউথ এশিয়ান বলতেছি না, শার্ক বলতে কুমিরের শার্ক আর কি, আশেপাশে বসে আছে 3-4 দিকে ওদের গ্রাস করার জন্য। এজন্য যখনই কোনো দুর্বলতা পায়, এবং যিনি পতিত সরকারের প্রধান ডেথ পেনাল্টি নিয়ে ওখানে বসে আছে, রাষ্ট্রের অনেক গোপন জিনিস কিন্তু পতিত সরকারের প্রধানমন্ত্রী সহ মন্ত্রীদের কোনো গুহরে আছে। সুতরাং আমরা মানে দলীয় স্বার্থে, ব্যক্তি স্বার্থে, মানে স্থূল বুদ্ধি দিয়ে যদি আমরা আগাই, তাহলে দেশে এবং জাতির অনেক ক্ষতি হয়ে যাবে। এজন্য আমরা সর্বাবস্থায় একেবারে সীসাডালা প্রাচীরের মতো জাতীয় ঐক্যকে, দেশকে, দেশের স্বাধীনতাকে প্রাধান্য দিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। থ্যাংক ইউ সিরাজ ভাই, অনেক ধন্যবাদ। ডক্টর মুজিবুর রহমান ভাই অনেক ধন্যবাদ। জনাব আব্দুল কাদের সালেহ সাহেব অনেক ধন্যবাদ। নাজির সাহেব অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আমাদের কমিউনিটির 4 জন ব্যক্তি যারা কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছে। ফরগেট পলিটিক্স, যেটা সিরাজ ভাই লাস্টে বললেন যে উই নিড ইউনিটি, আমরা এক হতে হবে। এবং আজকের এই অনুষ্ঠান থেকে যিনি জাতীয় ঐক্যের যে ইউনিটির কথা আমরা এখন বলছি, যিনি জাতীয় ঐক্যের যে ইউনিটির সিম্বল, প্রতীক, বেগম খালেদা জিয়া হসপিটালে খুবই খারাপ অবস্থায়। আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ, প্রবাসীরা ওনার জন্য দোয়া করছেন। আমি বিশ্বাস করি আল্লাহ পাক রাব্বুল আলামিন চাইলে ওনার কারিশমা দিয়া ওনার আমাদের মাঝে ওনাকে আবার ফেরত দিতে পারেন। আবার উনি আমাদেরকে সামনে এগিয়ে যেতে সাহস যোগাবেন। এবং আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়া থেকে শিক্ষা নিয়ে আপনারা যেভাবে আজকে সমগ্র জাতি ওনার জন্য কান্না করছেন, মন খারাপ করে বসে আছেন, দোয়া করছেন, যদি বাংলাদেশে এমন কোনো খারাপ সময় আসে, আই বিলিভ আপনারা আবার এক হবেন। এবং এই 4 জন অতিথি যে কথাটি বললেন যে আমাদের সামনে অন্ধকার দেখতে পাচ্ছি আমরা, তাই আমাদের প্রয়োজনে, স্বাধীনতার প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে দল, মত, শ্রেণী, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। এটাই আমাদের পরিচয়। আমরা বাংলাদেশকে ভালোবাসি। ফরগেট পলিটিক্স, সব কিছু পরে, আগে বাংলাদেশকে আমরা রক্ষা করব। এবং আরেকটি কথা যে আমাকে আজকে অনেকে প্রশ্ন করছেন, যে আমরা অবশ্যই একটি অনুষ্ঠান করব স্বাধীনতা যুদ্ধে অবদান নিয়ে, যে ঘোষণা নিয়ে অনেক বছর ধরে যন্ত্রণা সহ্য করছি, আমরা অবদান নিয়ে একটি প্রোগ্রাম করব। শেষ করার আগে আবারও আপনাদেরকে অনুরোধ করব, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। আসুন আমরা সবাই মিলে মহান রবের নিকট, মহান রাব্বুল আলামিনের নিকট
দোয়া করি আল্লাহ যাতে সুস্থ করে আমাদের মাঝে ওনাকে আবার ফেরত আনেন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।